এভরিওয়ান, আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসটার মধ্যে আমরা অ্যান্সারিং কোশ্চেন্স ফ্রম স্টোরিজটা বুঝবো। সো এই ক্লাসটার মধ্যে মেনলি আমরা স্টোরি 1 অ্যান্ড স্টোরি 2টা পুরোপুরি শেষ করব। প্রথমত আমরা দেখব হলো যে স্টোরিটা পুরোপুরি বুঝবো, এর পরবর্তীতে ওটার উপর কিছু কোশ্চেন্স সলভ করব। এরপরে আমাদের স্টোরি 2-এরও সেমভাবে স্টোরিটা বুঝবো আর এর আন্ডারে কোশ্চেনটা সলভ করব, এতটুকুই। সো আমরা যদি ক্লাসটা দ্রুত শুরু করি, এইটার মধ্যে প্রথম যেটা আছে ওটা হলো স্টোরি 1, ইউনিট 1, লেসন 1। এটা হলো মিস্টার মতিকে নিয়ে যে স্টোরিটা ছিল ওইটা। সো আমরা স্টোরিটা দ্রুত পড়া শুরু করি। দেখো এখানে কি দেওয়া আছে, আমিন ইজ 17 when the war breaks out one Monday after supper he announces he will go to war। মানে এখানে বলা হচ্ছে আমিনের বয়স হলো কত, 17, যখন ওয়ার ব্রেকস আউট। এখানের মধ্যে ব্রেকস আউট বলতে গেলে আমরা কি বুঝাচ্ছি? ব্রেকস আউট বলতে গেলে আমরা বুঝাচ্ছি হলো শুরু হওয়া। আমিনের বয়স যখন 17 ছিল তখন যুদ্ধ শুরু হয়। ওয়ান মানডে আফটার সাপার হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার। মানে এক সোমবার ওর খাবার দাবার মানে বিকালের নাস্তা শেষ করার পরে ও কি ঘোষণা করলো। অ্যানাউন্সেস মানে কি ঘোষণা করলো, সাপার মানে হলো নাস্তা। ওকে, সো ও ঘোষণা করলো যে ও যুদ্ধে যাবে। সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ। সো সোনাভান এতটাই সারপ্রাইজ হয়ে গেছিল যে সে কি একটু চিৎকার দিয়ে উঠেছে। শ্রিক্স বলতে গেলে আমরা কি বুঝি, কাইন্ড অফ চিৎকার দিয়ে ওঠা। তো সোনাভান শ্রিক্স ইন সারপ্রাইজ, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন। তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? সো ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার। মানে বলছে যে এটা এত একটা বেশি সময় লাগবে না মা, সে কি আরও বেশি ওকে জানালো এই বিষয়টা। সো নেক্সটে কি, আই উইল বি ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং। মানে কি ট্রেনিং করার পরে আমি অনেক দ্রুতই ফিরে আসব। দ্যাট নাইট সোনাভান কান্ট স্লিপ, আফটার সান আপ শি ওপেন্স দ্য ডাক কুপ। মানে ওই রাতে সোনাভান ঘুমাতে পারেনি। ওকে, বিষয়টা হলো অবভিয়াসলি তার ছেলে যেহেতু বলেছে একবার যে সে যুদ্ধে যাবে, তাহলে কোনো মাই ঘুমাতে পারবে না। সো এর পরের লাইনে কি দেওয়া আছে, আফটার সান আপ মানে সূর্য উদয়ের পরে, শি ওপেন্স দ্য ডাক কূপ। এখানে ডাক কূপ বলতে গেলে আমরা কি বুঝছি? ডাক কূপ বলতে গেলে বুঝছি হলো যে ওই যে জাল ইটা থাকে না, যে জেলের মতো যে কাইন্ড অফ, যেটার মধ্যে মুরগি মোরগ বা এদের দিয়ে আটকে রাখে, কি বলে খাঁচা, ওটাকে বলা হলো ডাক কূপ। মানে তুমি এখন এটার মধ্যে যদি মোরগ রাখো, হেনকূপ, মানে মোরগ বলি কেন, মুরগি রাখো তাহলে হেনকূপ হবে, ডাক রেখেছে এই জন্য ডাক কূপ, এরকমভাবে। সো নেক্সটে কি বলা হচ্ছে, দ্য ফ্লক স্ট্রিমস আউট, স্ট্রেচেস অ্যান্ড কোয়াক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। মানে কি ফ্লক বলতে গেলে বোঝাচ্ছে হলো অনেকগুলি ডাক একসাথে বেরিয়ে এসেছে। কারণ কি সে ওই খাঁচাটা খুলে দিয়েছে। ওইরা কি একেবারে ইসের মতো, মানে একবারে কি বলে ইসের সাথে বের হয়ে আসে না, কাইন্ড অফ লাইক স্ট্রিমের মতো যে বেরিয়ে আসে, একটার পর একটা বেরোচ্ছে, এরকমভাবে বেরিয়ে যাচ্ছে। আর তারা কি একে অপরের সাথে মানে আশেপাশে স্ট্রেচ করছে, আর স্ট্রেচ করার পাশাপাশি কোয়াক করছে অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিল। মানে বলছে হলো কি তারা যেহেতু অনেকক্ষণ ধরে এক জায়গায় বন্দি অবস্থায় ছিল, তারা ওখান থেকে বেরিয়ে এসে স্ট্রেচ করছে বডি, এর পাশাপাশি সোনাভানের চারিপাশে হেঁটে হেঁটে তারা কি মুখ দিয়ে আওয়াজ করছে, যেটা হলো কোয়াক। আর নর্মালি কেন আওয়াজ করছে? সকালবেলার খাবার দেওয়ার জন্য আওয়াজ করছে। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল। মানে কি নর্মালি সে যতটুকু সময় নিত এর চেয়ে বেশি সময় সে লাগালো ওই দিন। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্কস ইন অ্যান আর্থেন বোল অ্যান্ড পুটস ইট ডাউন। সে কি পানি মিক্স করলো রাইসে মানে চালের দানার সাথে, ইন অ্যান আর্থেন বোল মানে একটা মাটির পাত্রের মধ্যে, অ্যান্ড পুটস ইট ডাউন বলতে গেলে আমরা কি বুঝি, নিচে রেখে দিল। দে গবল ইট আপ ইন 5 minutes অ্যান্ড হেড ফর দ্য পন্ড। এখন গবল বলতে গেলে আমরা কি বুঝি? ফার্স্ট অফ অল একটা আছে হলো কনজিউম করা, আর গবল হলো কি পুরোপুরি মনে করো রাক্ষসের মতো কনজিউম করা, মানে হলো গো গ্রাসে গেলা, ওটাকে আমরা কি বলি, গবল ইট আপ। ওকে, দে গবল ইট আপ ইন 5 minutes, মানে ওদের যে খাবারটা দিয়েছিল ওই খাবারগুলিকে তারা কি 5 মিনিটের মধ্যেই গো গ্রাসে খেয়ে ফেললো, অ্যান্ড হেড ফর দ্য পন্ড। আর মানে কি তারা পন্ডের দিকে, তাদের বাসার সামনে যে পুকুরটা ছিল ওই পুকুরের দিকে তারা চলা শুরু করলো। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন। মানে কি অতটুকু সময়ের মধ্যে আমিন মুরগি যেগুলি ছিল ওইগুলিকে বের করে দিয়েছে, মানে খাঁচা থেকে বের করে দিয়েছে। নেক্সটে কি,
হি লিফটস হিজ 12-week old cockerel. এখন ককারেল বলতে গেলে আমরা কি বুঝি? ককারেল বলতে গেলে আমরা বুঝি হলো মোরগ। ওকে, সেখানে বলছে ওর যে 12 সপ্তাহ বয়সী যে মোরগটা ছিল ওই মোরগটাকে সে উঠালো। 12 সপ্তাহ বলতে গেলে কি বুঝি? 3 months old, রাইট? সো 3 মাস বয়সী যে মোরগটা ছিল তার নাম কি ছিল? মতি। অ্যান্ড সিটস অন দ্য ভ্যারান্দা, মানে ওই মতিকে সে হাতে উঠিয়ে তারা দুইজন মিলে কোথায় বসলো? বারান্দাতে বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, মানে ওদের ব্রেকফাস্ট করার টাইমে ও কোনো ধরনের কনভারসেশন শুরু করছে না। এখানে স্ট্রাইক আপ বলতে গেলে আমরা বুঝছি হলো যে শুরু করা, আর কনভারসেশন মানে কি? কথাবার্তা। সো যেহেতু সে আগের দিন রাত্রে একটা কথা বলেছিল যেটা ছিল যুদ্ধে যাওয়ার ব্যাপারে, এই কারণে এখন একটা অকওয়ার্ড একটা সিচুয়েশন চলছে ওর আর ওর মায়ের মধ্যে। সো সকালবেলা ব্রেকফাস্ট করার টাইমেও ও কোনো ধরনের কনভারসেশন বা কথাবার্তা শুরু করছে না। হ্যাভিং নোটিসড সোনাভানস পাফি আইস হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, মানে হ্যাভিং নোটিসড মানে খেয়াল করলো ও যে সোনাভানের চোখগুলি কি একটু পাফি অবস্থায়, মানে একটু ফোলা অবস্থায় আছে। আর ওইটা দেখে সে কি বুঝতে পারলো? যে সোনাভান সারা রাত ঘুমাতেও পারেনি এবং সোনাভান সারা রাত কেঁদেছে। সো এটা দেখার পরে হি নোজ নট টু মেনশন লাস্ট নাইটস সাবজেক্ট, এটা দেখার পরে কি ও বুঝতে পেরেছে যে তার উচিত হবে না গত রাতের যে বিষয়বস্তুটা ছিল বা গত রাতে যেই ব্যাপারে তারা কথাবার্তা বলেছিল ওই ব্যাপারটা আবার মেনশন করা। নেক্সটে কি বলা হয়েছে? হি কাস্টস হিজ গ্ল্যান্স টু দ্য সাইড ডাউন অ্যাট দ্য ককারেল ইটিং রাইস ইন সাইলেন্স, মানে কি এর পরবর্তীতে হি কাস্টস হিজ গ্ল্যান্স মানে কি তার যে নজর ছিল, গ্ল্যান্স বলতে গেলে নজর বুঝি, তার যে নজরটা ছিল চোখের নজর ওটা কি সে একটু পরে তার মোরগের দিকে দিল। আর যখন সে মোরগের দিকে তাকালো তখন কি দেখলো সে? যে মোরগ শান্তি মনে আস্তে আস্তে কি করছে? খাবারটা খাচ্ছে যেটা ওকে দেওয়া হয়েছিল। নেক্সটে কি দেওয়া? টুডে ইজ হাটবার মার্কেট ডে। সো উই অল নো অ্যাবাউট হাটবার, আমাদের বাবার অনেক সময় হাটবারে যায় আই গেস। সো হাটে যায় না, এই হাটে যে বিভিন্ন জন জিনিসপত্র বিক্রি করার জন্য বা ওখান থেকে কিছু জিনিসপত্র কেনার জন্য। সো ওই দিন হাটবার ছিল। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, মানে সোনাভান সব কিছু গুছিয়ে রেখেছে জিনিসপত্র যেগুলি আমিন নিয়ে যাবে বাজারে বিক্রি করার জন্য। 2 dozen eggs, a sheaf of areca nuts, a bottle gourd, এটা। সো সে কি নিয়ে যাচ্ছে? 2 ডজন আন্ডা, মানে 2 ডজন ডিম নিয়ে যাচ্ছে, এক গোছা আরেকা নাটস নিয়ে যাচ্ছে বাদামের এটা, আর একটা বটল গর্ড নিয়ে যাচ্ছে। তারপর কি দেওয়া? দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে, মানে কি দ্য বাজার মানে বাজারটা যেটা আছে ওটা কি একটা মাইল, প্রায় 1 মাইল দূরে, প্রায় 1 মাইল দূরে, পুরোপুরি 1 মাইলও না, প্রায় 1 মাইল দূরে। আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি, আমিন কি পরলো? আমিন একটা শর্ট স্লিভড মানে এরকম একটা শার্ট পরলো যেটার মধ্যে ফ্লোরাল ডিজাইন ছিল আর নিচে কি পরেছিল? লুঙ্গি পরেছিল। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। সো এখানে একটা জিনিস দেখো, সে কি শীষ বাজাচ্ছিল, আমরা মুখ দিয়ে শীষ বাজাই না, এখানে কি হি হুইসেলস মানে ও মুখ দিয়ে শীষ বাজাচ্ছিল অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর। এখন ক্লাউডি মিরর বলতে গেলে আমরা বেসিক্যালি কি বুঝি? ক্লাউডি মিরর বলতে গেলে আমরা বুঝি হলো যে অনেক সময় তুমি দেখো না যে এক একটা আয়না যে থাকে ওই আয়নাগুলি কাইন্ড অফ ঘোলা ঘোলা লাগে, ওটাকে আমরা ক্লাউডি মিরর বলি। এখানে ক্লাউডি বলতে ঘোলা বোঝাচ্ছে। সো ঘোলা মিরর টু কম্ব হিজ হেয়ার মানে কি ওর চুলগুলি আঁচড়ানোর জন্য ও কি এই ঘোলা মিররটা ব্যবহার করছিল। প্লেসিং দ্য র্যাটেন ব্যাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ হি হলার্স আই অ্যাম অফ মা, মানে কি র্যাটেন বলতে গেলে আমরা বুঝি হলো বেতের, আর বাস্কেট তো তোমরা চেনোই। সো বেতের যে বাস্কেটটা ছিল এটা মাথায় নেওয়ার পরে ও কি বলল? ওর মাকে বলল যে আমি চলে গেলাম মা। সো আই এম অফ মানে কি আমি চলে যাচ্ছি, এই বিষয়টা বোঝাচ্ছে। সো এটা গেল। নেক্সটে কি দেওয়া আছে দেখো, সোনাভান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার মানে কি সোনাভান দেখছিল যে তার ছেলে এই যে লিটল রিভার মানে ওদের বাসার সামনে যে ছোট নদীটা আছে ওই ছোট নদীর তীর বরাবর যাচ্ছে। এখানে ব্যাঙ্ক মানে হলো তীর আর অ্যালং মানে হলো বরাবর, মানে বরাবর যাচ্ছে কিসের বরাবর? তীর। কিসের তীর? ছোট নদীর। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ, মানে প্রথমবারের মতো ফর দ্য ফার্স্ট টাইম সে বুঝতে পারলো যে আমিন বড় হয়ে গেছে, এখন বয়সে ওর বেড়েছে।
হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, মানে কি ওর যে হাইট আছে, ওর যে হাইট, এটা কি এখন ওর ডেড ফাদার মানে ওর বাবার মতো হয়ে গেছে, যে এখন মৃত। হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেট শোল্ডার্স, আর সেও কি তার বাবার মতোই কি তার লং নেক আছে আর স্ট্রেট শোল্ডার্স আছে, এই বিষয়টা। ইন দ্যাট মোমেন্ট সোনাভান রিয়েলাইজেস ইটস নট দ্য ওয়ার, ইটস দ্য ফাইটিং দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, মানে বলছে যে ওই মুহূর্তেই সোনাভান কি করতে পারে, রিয়েলাইজ করে, মানে বুঝতে পারে যে শুধুমাত্র যুদ্ধই তাকে অ্যাট্রাক্ট করছে না, অ্যাকচুয়ালি অ্যাট্রাক্ট করছে কি তাকে, মারামারিটা, লড়াই করাটা তাকে অ্যাট্রাক্ট করছে। আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, সো লাইক হিজ ডেড ফাদার হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফিটিং। সরি, মানে ওর মৃত বাবার মতোই ও কি অনেক বেশি পাগল। কিসের পাগল? বুল ফাইটিং নিয়ে। এখন বুল ফাইটিং কি? বুল ফাইটিং তো আমরা সবাই জানি, রাইট? ওই যে ষাঁড়ের লড়াই করে না, গরু লড়াই করে, ষাঁড় লড়াই করে, মেনলি বুল ফাইটিং বলতে গেলে ষাঁড়ের লড়াই আমরা বুঝি। এরপর কক ফাইটিং মানে মোরগের লড়াই, এরপর হলো বোট রেসিং মানে হলো যে নৌকার যে রেস করে না ওইটা, এগুলির বিষয় নিয়ে কি সে অনেক বেশি ক্রেজি, অনেক বেশি কি এগুলি পছন্দ করে। এরপর কি বলা আছে? দ্য সেম স্টাবার্নেস। স্টাবার্নেস বলতে গেলে আমরা কি বুঝি? স্টাবার্নেস বলতে গেলে আমরা বুঝি হলো জেদ। দ্য সেম স্টাবার্নেস ফ্লোজ ইন হিজ ব্লাড, মানে কি ওর বাবা যেরকমভাবে অনেক জেদি ছিল সেরকমভাবেই কি ও অনেকটা জেদি, মানে বলছে যে ওর রক্তেও কি সেম জেদটা বইছে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম, মানে যদি একবার ও কিছু ডিসাইড করে, কোনো কিছু ডিসাইড করে তখন কোনো কিছুই তাকে থামাতে পারবে না। হার লিটল সান নাও আ ম্যান, মানে তার ছোট ছেলে যে এখন কি একটি পুরুষ হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে বেয়ারলি ডে পাস্ট উইদাউট নেইবার্স অ্যাপিয়ারিং উইথ আ স্লিউ অফ কমপ্লেন্টস, মানে বলা হচ্ছে ইভেন আপ টু হিজ 15th বার্থডে, মানে ওর 15তম বার্থডে পর্যন্ত অনেক রকম কি হচ্ছিল, দাঁড়াও, বেয়ারলি এ ডে পাস্ট উইদাউট, ওকে, ওর 15তম বার্থডে পর্যন্ত এমন কোনো দিন ছিল না যেই দিনে ওর ব্যাপারে ওর যে প্রতিবেশীরা ছিল কোনো রকম কমপ্লেন দিত না। সবসময় কি ওর নামে কমপ্লেন্টস আসছো, সবসময় ও অন্য জায়গায় গিয়ে রকমের ঝামেলা করতো, এই বিষয়গুলি সে বলছে। সামটাইমস 1 or 2 টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, মানে টার্নড আপ মানে বলছে হলো আসতো, আসার বিষয়টা। সো এখানে বলছে মাঝে মাঝে একটা বা দুইটা কমপ্লেন আসতো হলো অন্য ভিলেজ থেকেও, মানে বলছে যে নর্মালি তার যে কমপ্লেনগুলি আসতো ওগুলি কি প্রতিবেশীরা করতো সেম ভিলেজের, আর মাঝে মাঝে একটা দুইটা কমপ্লেন কি পাশের ভিলেজ থেকেও আসতো। They peeked into the house and asked, "Does Amin live here?" Shonavan would shy. What did he do? They peeked into the house. মানে হলো তারা বাসার দিকে একটু লুকিয়ে চিড়ে একটু তাকানোর চেষ্টা করলো, তাকিয়ে জিজ্ঞেস করলো যে আমিন কি এখানে থাকে। তো তখন আমিনের আম্মু সোনাভান দীর্ঘশ্বাস ছেড়ে, সায় মানে কি দীর্ঘশ্বাস ছেড়ে ও জিজ্ঞেস করতো এবার ও কি করেছে। ইয়োর সান স্টোল মাই ডেট জুস, এখন বলছে হলো তোমার ছেলে চুরি করেছে। কি চুরি করেছে? আমার খেজুরের রস। এমটিড দ্য জুস স্পটস হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, মানে কি ওই যে জুস স্পটস মানে যে কি বলে রস ধরার জন্য যে হাঁড়িগুলি থাকতো না, ওই রস ধরা হাঁড়িগুলিকে পুরোপুরি খালি করে ফেলেছে। সোনাভান উড শাই এগেন, মানে সোনাভান আবার দীর্ঘশ্বাস ছাড়তো। দেন আস্ক দ্য ভিজিটার টু পার্ডন হিম, এর পরবর্তীতে ওই যে ভিজিটার আছে যে আসছে তাকে বলতো যে ওকে ক্ষমা করে দাও। পার্ডন মানে কি ক্ষমা করে দেওয়া। শি হেটেড সেইং দ্যাট শি হ্যাড রেজড হার সান অ্যালোন, ও মানে এখন জিনিসটা কীরকম, যেহেতু অলরেডি আমরা জানি যে ওর বাবা মৃত, ওর বাবা মারা গিয়েছে। সো এখানে এটা বলছে যে অনেক সময় এখানের মধ্যে জিনিসটা বলতে কীরকম লাগে, বাট অনেক সময় কি সিম্প্যাথি গ্যাদার করার জন্য অনেকে বলে যে আমি একা আমার ছেলেকে বড় করেছি বা আমি একা আমার মেয়েকে বড় করেছি, বাট ও বলছে যে আমি হেট করি এই জিনিসটা বলতে, যে আমি আমার ছেলেকে একা গ্যাদার করেছি, কারণ ওই টাইম পিরিয়ডে মনে হবে যে আমি সিম্প্যাথি গ্যাদার করার জন্য এই কথাটা বলছি, বাট এটা কি সে বলতে অনেক বেশি ঘৃণা করে, এইটাই। If she could spare them, she would bring half a dozen eggs
অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, মানে যদি তুমি ওকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাকে, তাহলে ও মানে সোনাভান ওদেরকে কি দিবে, হাফ আ ডাজন এগস, মানে হলো 6টা দিবে, কি বলে, ডিম দিবে, অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর। ওকে, এটাই বলছে যে যদি ও ক্ষমা করে দেয় বা ওকে ছেড়ে দেয়, স্পেয়ার মানে হলো ছেড়ে দেওয়া, ছেড়ে দেয় তাহলে সোনাভান ওদেরকে 6টা ডিম দিবে আর ওদের হাতে দিয়ে দিবে। এইটাই, প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, আর বলছে কি প্লিজ এগুলি নিয়ে যাও তোমাদের বাচ্চাদের জন্য। অ্যাট নাইট সোনাভান ক্লাইম্বস আউট অফ আওয়ার বেড, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম, মানে কি রাত্রেবেলা সোনাভান ক্লাইম্বস আউট, মানে ক্লাইম্বস আউট অফ আর বেড, মানে ওর যে বিছানাটা ছিল রাত্রেবেলা ওর বিছানা থেকে সোনাভান বেরিয়ে মানে নেমে এসে ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প, মানে ওই যে ওটাকে কি বলে জানি বাংলায়, হারিকেন ল্যাম্প বলতে আমরা তো চিনি রাইট, ওই যে এরকম যে থাকে, আরে আমি বাংলার নামটা ভুলে গেছি, আমি বলি দেখাই, এখানে যে এরকম ভাবে থাকে, এখানের মধ্যে আলো জ্বলে, থিংস লাইক দ্যাট, মেবি আমারটা হয়নি, বাট তোমরা বুঝতে পারছো, হারিকেন যেটা আমরা ব্যবহার করে থাকি নর্মালি। সো হারিকেন ল্যাম্প ওটা সে নেয় হাতে, এর পরবর্তীতে কইছিলাম আমরা লাইনটা, এবং টিপ টোজ ইনটু আমিনস রুম। এখন বিষয়টা হলো হোয়াট ডু ইউ মিন বাই টিপ টোজ? টিপ টোজ বলতে গেলে আমরা বুঝি হলো যে পা টিপে টিপে যাওয়া, মানে হলো প্রথমত ও বিছানা থেকে নেমেছে, বিছানা থেকে নেমে ও হারিকেনটা নিল, হারিকেনটা নেওয়ার পরে ও ওর ছেলের রুমে পা টিপে টিপে গেল। এখন নেক্সটে দেখো, তারপর ইনটু আমিনস রুম, শি স্ট্যান্ডস বাই হিজ বেড, মানে কি আমিনের যে বিছানাটা ছিল ওই বিছানার দ্বারে বা বিছানার দিকে সে কি তাকিয়ে, মানে ওই দিকে দাঁড়িয়ে রয়েছে, এই বিষয়টা। লুকস অ্যাট হার স্লিপিং সান, আর তাকিয়ে থাকে ওর ঘুমন্ত ছেলের দিকে। নেক্সটে কি, হি স্নোর্স লাইক হিজ ফাদার, মানে ও নাক ডাকে ওর বাবার মতো। হি হ্যাজ হার লাইট স্কিন, মানে ওর আছে হলো ওর মায়ের মতো, হার বলা আছে না, ওর মায়ের মতো একটি ফর্সা চামড়া, লাইট স্কিন মানে ওর চামড়ার কালারটা কাইন্ড অফ ফর্সা টাইপের, এটা বলছে। অ্যান্ড বাটন নোজ, এবং একটা কি বাটনের মতো, ওর নোজটা কাইন্ড অফ বাটনের মতো দেখতে, এরকম বলছে। শি টাচেস হিজ চিক, ওর মা ওর গাল ধরলো। হিজ ব্রড ফোরহেড, এখানে ওর যে কপালটা ওটা অনেক বড়, এটা বোঝানোর চেষ্টা করছে। শি সাপ্রেসেস আ ডিজায়ার টু লাই বিসাইড হিম লাইক দ্য ওল্ড ডেজ ওয়েন শি স্লেপ্ট কাডলিং হার বেবি। সো এখানে কি সে দমন করলো ওই ইচ্ছাটা, যেটা ছিল কি ও যখন বাচ্চা ছিল ওর বাচ্চার সাথে, মানে ওই যে আমিনের সাথে ও কি ঘুমিয়ে থাকতো একেবারে কাডল করে। সো ওই যে ইচ্ছাটা সে এখন দমন করলো, কারণ ও ছোটকালে যখন আমিন ছোট ছিল তখন ওর যে বাচ্চাটা, মানে ও আমিনকে একেবারে কাডেলের করে ঘুমায় থাকতো, এই জিনিসটা সে কি বলছে। সো নেক্সটে চলে যাই আমরা, নেক্সটে কি বলা আছে, আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, মানে কি একটা সতর্কতা আসলো কার থেকে, বুড়ো চৌকিদারের জোয়ান ওয়াইফ থেকে। ওয়াচ ইউর রুস্টার, তোমার যেই মোরগটা আছে ওই মোরগকে দেখে রাখো। শি থ্রেটেন্স, মানে কি তাদের একটা মানে শাসাচ্ছে যে তুমি কেন এগুলি বিষয় নিয়ে এরকম করছে। সো আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, আমি চাই না ও আমার বাসায় আবার আসুক। ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাভান রেসপন্স, মানে কি সোনাভান এটার উত্তর দিল এটা যে যদি আমার ছেলেকে কেউ ধরে, মানে হলো এখানে রুস্টার বলতে গেলে কাকে বোঝানো হচ্ছে, মিস্টার মতি, মানে ওই যে মতি ছিল তাকে বোঝানো হচ্ছে। নাও দ্য থিং ইজ যে মতি তার কাছে তার ছেলের মতোই, কারণ কি তোমার একটা জিনিস যদি বোঝো, ফার্স্ট অফ অল আমিন যুদ্ধে চলে গেছে আর আমিন মতির অনেক খেয়াল রাখতো। সো এখন আমিন যেহেতু চলে গেছে, মতি সোনাভানের কাছে একটা ছেলের মতো। সেখানে এটাই বলছে যে যদি কেউ আমার ছেলেকে টাচ করে, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, মানে কি তারা দেখবে কনসিকুয়েন্সেস বলতে গেলে আমরা কি বুঝি, ফলাফল বা পরিণাম, তারা দেখবে কি পরিণাম। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে। এখন নর্মালি আমরা গ্রাউন্ড বলতে গেলে কি বুঝি, গ্রাউন্ড বলতে গেলে বুঝি হলো মাটি, বাট গ্রাউন্ডস যখন এটা ভার্ব হিসেবে কাজ করে তখন আমরা বুঝি হলো আটকে রাখা, মানে হলো সোনাভান মতিকে আটকে রাখে পুরো একটা দিনের জন্য। ইট মেক্স হিম স্যাড, এটা কি মতিকে অনেক বেশি দুঃখিত করে বা দুঃখ দেয়। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইজ হার, মানে কি ওর যে সারাদিনের
ওকে যে আটকে রাখা হলো, এটা কি সোনাভানকেও কি অনেক বেশি দুঃখ দিচ্ছে। ক্রুসিফাই মানে কি, নিজেকে অনেক বেশি কষ্ট দেওয়া এই বিষয়টা, বা কষ্ট পাওয়া বা কষ্ট দেওয়া এই বিষয়টা, যে ওকে যে আমি সারাদিন আটকে রাখলাম, এটাও কি সোনাভানকে অনেক বেশি দুঃখ দিচ্ছে বা কষ্ট দিচ্ছে বা পীড়িত করছে, এটা বলতে পারো। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, এবং কি সে তাকে ছেড়ে দেয়, মানে আটকে রেখেছিল না, সে তাকে ছেড়ে দেয় এই পরের দিন সকালে। সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাভান টু লেন্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট আ ফেয়ার। মানে হলো কি, ওদের বাসার সামনে একটা মেলা আছে, ওই মেলার মধ্যে কক ফাইটিং হচ্ছে, আর কয়েকজন ছেলে এসে সোনাভানের কাছে চাচ্ছে যে মতিকে আমাদেরকে ধার দাও, আমি ওকে দিয়ে কক ফাইটিং করাবো, মানে মোরগ লড়াই করাবো। দে আর হ্যাপি টু পে, তারা কি টাকা দিয়েও, মানে টাকাও সেধেছিল মানে সোনাভানের কাছে। নেভার শি টেলস দেম হি ইজ মাই সান, মানে ও বলছে কখনোই না, সোনাভান বলেছে কি কখনোই না, সোনাভান ওদেরকে বলল যে কখনোই না, ও আমার ছেলে। মানডে ডনস উইদাউট মতিস ক্রোয়িং। সো এখানে ডনস বলতে গেলে আমরা কি বুঝি, যে সকালের শুরুটা, একেবারে ভোর সকালে যখন শুরু হচ্ছে। সো সকাল শুরু হলো কি মতির কুকু আওয়াজের ছাড়া, মানে কুকু বলে কেন, ওই যে মোরগ একটা আওয়াজ করে না, কুক্কুরুক্কু সামথিং লাইক দ্যাট। সো নর্মালি তো তাদের একটা টাইমারের মতো থাকে, যেরকম যে সকাল হলেই তারা শুরু করে দেয়। সেখানে এটাই বলছে যে সকাল হলো ওই দিন উইদাউট মতিস ক্রোয়িং, মানে মতি কোনো আওয়াজ করছে না। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, মানে কি ওর যে ঠান্ডা বডিটা আছে এটা কি রাইট সাইডে পড়ে রয়েছে। এরপর কি লাইং এগেনস্ট দ্য বাস্কেট, ওদের যে বাস্কেট ছিল ওই বাস্কেটের সাইডে ওর কোল্ড বডি। এখানে কোল্ড বডি বলতে গেলে আমরা বেসিক্যালি কি বুঝছি, ওর ডেড বডিটা পড়ে রয়েছে। এখন যেহেতু মরে গিয়েছিল এই কারণেই ও কোনো ধরনের আওয়াজ করেনি। আইস ক্লোজড, ওর চোখগুলি কি বন্ধ ছিল। হিজ কিংলি হেড ডাউন, এখন যারা মোরগ দেখেছো অনেক সময় দেখলে মনে হয় না যে কাইন্ড অফ লাইক যে মাথার উপরে যে কি জিনিসপত্র থাকে ওগুলি কাইন্ড অফ মুকুটের মতো লাগে। সো এটাই এখানে বলছে যে ওর কিংলি হেড নিচে নামানো অবস্থায় ছিল। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, মানে হলো মতির যে বাস্কেটটা ছিল ওটা নিজে কি বলে ল্যাপে নিয়ে সোনাভান ইজ মোশনলেস, মানে সোনাভান কি কোনো ধরনের লড়াচড়া করলো না। মোশনলেস মানে কি কোনো ধরনের লড়াচড়া না করা। তারপর কি শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, মানে ওর স্বামীর যে কবরটা ছিল ওই স্বামীর কবরের সাইডেই কি মতিকেও সে রেস্টে পাঠিয়ে দিল। এখন রেস্টে পাঠানো বলতে গেলে বোঝাচ্ছে হলো মতিকেও সে ওখানেই কবর দিল। নেক্সটে কি শি শাইজ, মানে সে কি দীর্ঘশ্বাস ছাড়লো। প্লডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, মানে ওর বাসায় এখন তার ছেলেও নেই, ওর মোরগও নেই, কিছুই নেই, সে কি তার এমটি ইয়ার্ড। এখন ইয়ার্ড তো আমরা সবাই চিনি রাইট, যে বাসার সামনে একটা বড় বাগানের মতো থাকে না, আই উইল নট সে বাগান, মানে বড় একটা মাঠের মতো থাকে না আগের গ্রামের মধ্যে, ওগুলিকে আমরা ইয়ার্ড বলে থাকি। সেখানে বলছে হলো সে তাকালো বা দেখলো ওর পুরো এন্টায়ার যে ইয়ার্ডটা আছে ওই যে ওটা খালি। তারপর কি বলছে স্টেপস অন টু অ্যান এমটি বারান্দা, এরপর কি ওর যে বাসার যে বারান্দাটা আছে যেটাও খালি ওটার উপর সে গেল। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, এরপর কি হামাগুড়ি দিয়ে ঢুকলো, মানে কাইন্ড অফ লাইক ক্রলস বলতে গেলে, ক্রল করা বলতে গেলে আমরা কি বুঝি হামাগুড়ি দিয়ে যাওয়া, বাট এখানে জাস্ট মেটাফরিক্যালি ব্যবহার করছে যে ও কতটা কষ্টে আছে এগুলি ওয়ার্ডের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু যদি আমরা চিন্তা ভাবনা করি এটা বোঝাচ্ছে হলো যে ও ঢুকলো একটি খালি বাসার মধ্যে, অ্যান্ড এরপরে সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, মানে কি ও ওর বিছানার একটা কিনারাতে বসলো, ওই বিছানাটাও কি খালি ছিল। নেক্সটে কি আনাদার মর্নিং ব্রেকস, আনাদার মর্নিং ব্রেকস, এখানে সকাল ভেঙে যাচ্ছে না, আনাদার মর্নিং ব্রেকস বলতে গেলে বোঝাচ্ছে হলো আরেকটা সকাল শুরু হলো। নুন অ্যান্ড আফটারনুন কাম অ্যান্ড গো, মানে কি দুপুরবেলাও আসছে, মানে এরপরে দুপুরের পরের সময়টাও আসছে, মানে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এই বিষয়টা। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক অ্যান্ড ক্রো, মানে ওদের যে খাঁচাদের, মানে আমিনদের বাসার মধ্যে যে খাঁচাগুলি ছিল ওগুলির মধ্যে তো তারা অনেক ধরনের কি বলে মোরগ, তারপর পাখি, তারপর ডাক এগুলি পালতো রাইট। সো ওরা কি আওয়াজ করছে, কোয়াক কোয়াক আওয়াজ করছে খাবার দেওয়ার জন্য। নো ওয়ান লেটস দেম আউট, কেউই তাকে বের হতে, মানে কেউই তাদেরকে বের করছে না। ফর দ্য ফার্স্ট টাইম, মানে প্রথমবারের মতো সোনাভানস ডোরস ডু নট ওপেন, মানে সোনাভানের যে দরজাগুলি ছিল ওই দরজাগুলি খোলে না। ওকে,
সো বেসিক্যালি আমরা এখানে কি বুঝতে পারছি? বেসিক্যালি আমরা বুঝতে পারছি হলো যে সোনা ভানও মারা গেছে অ্যাকচুয়ালি। ফার্স্ট অফ অল আমিন সোনা ভানের কাছে বলে যে আমিন যুদ্ধে যাবে। এর পরবর্তীতে সোনা ভান অনেক বেশি লাইক সারপ্রাইজড হয়ে যায়, অনেক বেশি কাইন্ড অফ স্যাডও হয়। এর পরবর্তীতে সে দেখে যে তার ছেলে এখন বড় হয়ে গেছে, তার ছেলের মধ্যে এখন তার বাবার মতো, মৃত বাবার মতো অনেকগুলি কোয়ালিটিস এসে পড়েছে। সো এরপরে আমিন যুদ্ধে চলে যায়। এখন যেহেতু আমিন যুদ্ধে চলে গিয়েছিল, আমিনের যে পেট মোরগটা ছিল, ওই মোরগটাকে সোনা ভান নিজের ছেলের মতোই আদর করা শুরু করে। তো যখন এই টাইম পিরিয়ডে আমিনের যেরকম অনেক বেশি কমপ্লেন আসতো, সোনা ভানের যে মোরগটা মতি তার নামেও কয়েকটা কমপ্লেন আসছে, তখন তারা কি যখন ওইটার ব্যাপারে কমপ্লেন দিতে আসছে, তখন সোনা ভান উল্টো তার মানে মতির সাইড নিয়ে তাদেরকে শাসিয়ে দিয়েছে। ওকে, এর পরবর্তীতে সে মতিকে একদিনের জন্য এন্টায়ার ডের জন্য কি আটকে রাখে, গ্রাউন্ড করে, পানিশমেন্ট দেয়। এরপরে ওকে একটা দিন সময় আসে যখন অন্যান্য লোকরা বা অন্যান্য বাচ্চারা আসে যে মতিকে তারা কি করবে, মতিকে দিয়ে তারা কক ফাইটিং করাবে, মানে মোরগ লড়াই করাবে। সো ওইটার জন্য সোনা ভান পুরোপুরি না করে দেয়। এর পরের দিন মতি সকালবেলা ঠান্ডা বডি, মানে মতি সকালবেলা দেখলো যে ও মারা গিয়েছে। এর পরের দিন যখন সোনা ভান গেল, মানে সোনা ভান পুরোপুরি শকড যে এখন তার ছেলেও নেই, মানে ওর স্বামীও মারা গিয়েছে, ছেলেও যুদ্ধে চলে গেছে, আর ওর যে একটা মোরগ ছিল যাকে সে নিজের ছেলের মতো আদর করতো, সেও কি মারা গিয়েছে। আর এর পরবর্তীতে সোনা ভানও আর কোনো কিছু করলো না, সেও কি বাসায় আটকা থাকা অবস্থায় মারা গেল। সো ইটস নট লাইক যে আটকা থাকা অবস্থা, ইট ইজ মোর লাইক যে ওর ইমোশনাল দিক থেকে পুরোপুরি আউটবার্স্ট হয়ে গেছে, আর ও পুরোপুরি ইমোশনালি কি বলে ব্রেকডাউন করছে। সো এখন বিষয়টা কীরকম জানো? ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, ইউ ক্যান ইভেন কনসিডার যে এখানে মতিকে সে নিজের ছেলের মতো যেহেতু আদর করত, আর তার আসল ছেলে যেহেতু যুদ্ধে গিয়েছিল, ইট ক্যান অলসো বি সেড যে আমাদের রাইটার বোঝানোর চেষ্টা করছে যে যুদ্ধে তার ছেলে মারা গিয়েছে, অ্যান্ড ওই জিনিসটা বোঝানোর জন্যই সে এরকমভাবে মেটাফরিক্যালি মতি মিয়ার সাথে, মানে মতির সাথে গুছিয়ে বলার চেষ্টা করেছে এইটাই। সো এর পরবর্তীতে আমরা যেটা করব, কোশ্চেন সলভ করব। সো কোশ্চেন সলভের মধ্যে যদি একটু দেখো, এখানে কি বলা হয়েছে, ওয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি। এখানে মধ্যে চিন্তা ভাবনা করি যে ওকে, আমরা অ্যান্সারটাকে গুছাই। দ্য রুস্টার ইজ কল্ড মিস্টার মতি অ্যাজ দ্য রাইটার ওয়ান্টস হিম টু personify as a human character. He is directly connected with the plot development of the story, right? Deeply involved in daily affairs of all the characters. So এই বিষয়টা নিয়ে যদি চিন্তা ভাবনা করি যে অ্যাজ মিস্টার মতি এখানে ক্যারেক্টার, আর আমাদের যে রাইটার ছিল, এই রাইটারটা মিস্টার মতিকে কি হিসাবে দেখাতে চেয়েছিল? সে দেখাতে চেয়েছিল মিস্টার মতিকে অ্যাজ আ পার্সন বা অ্যাজ সামওয়ান, যে কি একটা মানুষ, এরকম দেখাতে চেয়েছিল। এই জন্যই কি সে তাকে একটা মানুষের মতো নাম দিয়েছে। এখন আমি কেন বলছি যে সে মানুষের মতো দেখাতে চেয়েছিল? কাজ লাস্টের দিকে মেটাফরিক্যালি রাইটার বোঝানোর চেষ্টা করেছে যেহেতু মিস্টার মতি মারা গিয়েছে, তার মানে কি তার ছেলেও হয়তো বা মারা গিয়েছে, এই বিষয়টা। সো এখানে আমরা বলতে পারি যে দ্য রুস্টার অর দ্য রাইটার নেমড দ্য ককারেল মিস্টার মতি বিকজ হি ওয়ান্টেড টু মেক হিম সিম লাইক আ পার্সন অর মেক হিম পার্সোনাফাই, এটার জন্য। সো the writer named the rooster Mr. Moti because he wanted to personify him and he was related with the other characters
ডেইলি অ্যাফেয়ার্স। ওকে, সো আমরা এখানে বলছি যে মিস্টার মতিকে রাইটার এই নামটা দেওয়ার কারণ কি? কারণ ওকে পার্সনিফাই করতে চেয়েছিল। সো ওকে, একটা কাজ করি, আরও কিছু লিখি। ওকে একটা হিউম্যান ক্যারেক্টারের মতো, অ্যাজ আ হিউম্যান ক্যারেক্টারের মতো ওকে মানুষের মতো বানাতে চেয়েছিল, মানুষের মতো দেখাতে চেয়েছিল। অ্যান্ড ও কি পুরোপুরি রিলেটেড ছিল তাদের সাথে, তাদের ডেইলি অ্যাফেয়ার্সে। ওকে, সো ফর দিস রিজন আমরা বলতে পারি যে এই জন্যই রুস্টারকে মিস্টার মতি নামটা দেওয়া হয়েছিল। নেক্সটে যদি আমরা দেখি, নেক্সটের কোশ্চেনটা, ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার আমিন উইথ দ্য রুস্টার, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো? সো এখানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে রাইটার কি অ্যাকচুয়ালি আমিনের সাথে রুস্টারকে কম্পেয়ার মানে তুলনা করার চেষ্টা করছে, আর হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, তাহলে এটার রিজন অ্যাকচুয়ালি কি? আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, আমরা বলবো কি, আমরা বলবো যে হ্যাঁ, কারণ কি লেখক আমিনের সাথে কি মোরগের একটা কি কম্পেয়ার তো করতে চাচ্ছে, মানে কি তারা সাদৃশ্য টানার চেষ্টা করছে। কারণ আমরা যেটা দেখতে পারি যে ফার্স্ট অফ অল লেখক এখানে প্রথমত দেখেছে যে সোনাভানের ছেলে আছে আমিন, আর আমিন চলে যাওয়ার পরে সে সবগুলি জায়গায় বলেছে যে সোনাভান মোরগটিকে নিজের ছেলের মতো আদর করে। সো আমরা যেটা বলতে পারি, যেহেতু সোনাভানের ছেলে আমিন আসল ছেলে, সে কি যুদ্ধে গিয়েছে, so what we can think about is we will say যে yes the writer যদি শুরু করি, ফার্স্ট অফ অল আমাদের এখানে দুইটা কোশ্চেন আছে, রাইট? সো আমরা প্রথমত প্রথম কোশ্চেন উত্তরটা যদি দেই যে লেখকে আসলেই কি সোনাভানের ছেলের সাথে মানে আমিনের সাথে রুস্টারের একটি তুলনা করার চেষ্টা করছে, তাহলে আমরা যদি বলি প্রথম যে কোশ্চেনটা আছে ওটার অ্যান্সার কি হবে? ইয়েস, দ্য রাইটার is trying to compare Shonabhan's ওকে সোনাভান না লিখি, আমরা লিখি আমিন বলি ডিরেক্টলি। compare Amin with the rooster. হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো, আর এটার অ্যাকচুয়াল রিজনস কি এটা আমাদের জিজ্ঞেস করা হচ্ছে, রাইট? সো এটার রিজনস কি হতে পারে? এটার রিজনস হতে পারে যে যেহেতু সোনাভান নিজের ছেলে কি মতো দেখতো আমিনকে বলি কেন রুস্টারটাকে, এ কারণেই কি এটা হচ্ছে। তো এখানের মধ্যে আমরা প্রথম অ্যান্সারটা দিয়ে দিলাম যে ইজ দ্য রাইটার ট্রাইং টু কম্পেয়ার আমিন উইথ দ্য রুস্টার। সো আমরা এখানে কি বলবো নেক্সটে, হোয়াট আর দ্য রিজনস ফর ডুইং সো। সো এখানে আমরা যেটা বলতে পারি, মানে এই কোশ্চেনটার মধ্যে আমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে কেন আমরা মনে করছি যে আমিনের সাথে ওর রুস্টারের কম্পেয়ার করা হচ্ছে। সো উই ক্যান সে যে যেহেতু আমিনের মা সোনাভান মতিকে ভালোবাসে, নিজের ছেলের মতো আদর করে, ইন দ্য সেম ওয়ে সে তার ছেলেকেও আদর করে এবং কি অনেক বেশি টেক কেয়ার করে। সো এখানের মধ্যে যেহেতু আমিনের মা দুইজনকে নিজের ছেলের মতো দেখে, তো আমরা বলতে পারি যে আমিনের মায়ের চোখে বা রাইটার বোঝাতে চাচ্ছে বা রাইটার কম্পেয়ার করতে চাচ্ছে আমিনের সাথে মিস্টার মতির। ওকে, সো ওকে, এটা যদি অ্যান্সার করা শুরু করি, উই ক্যান সে যে বোথ অফ দেয়ার ক্যারেক্টার্স, বোথ, ওকে ওয়েট, আগে সোনাভানের ক্যারেক্টারকে আমরা ইন্ট্রোডিউস করি। আমরা বলি সোনাভান টেকস কেয়ার অ্যান্ড
loves Moti as her own son in the same way she also takes care and loves নাম জানি কি ছিল ওর, আমিন। So we can say, ওকে ওয়েট, এটা না বলি, আরেকটা জিনিস বলি, আরেকটা লাইন অ্যাড করি আমরা এখানে, যে আমিন, ওকে, সোনাভান দুজনকেই ভালোবাসে নিজের ছেলের মতো, the same way she also takes care and loves আমিন। loves and takes care of, এটা বললে মেবি সুন্দর হবে, টেক্স কেয়ারটা পরে লিখি, তারপর loves দিই। সো ইন দ্য সেম ওয়ে সোনাভান loves and takes care of, আর এখানের মধ্যে সেম জিনিসটাই লিখি, সো loves and takes care of Amin. In the same way, she also loves and takes care of Amin. Again, okay, আর কি বলা যায়, আরেকটা জিনিস আমরা বলতে পারি যে যেরকম ভাবে আমিনের নামে অনেক কমপ্লেন্টস আসতো, মতির নামেও কমপ্লেন আসা শুরু করলো। সো এখানের মধ্যে কি আমিনের যে মিসচিভিয়াস যে ক্যারেক্টারটা ছিল বা অ্যাটিটিউডটা ছিল, ওটা কি সে মতির সাথেও কম্পেয়ার করা শুরু করছে না? সো ওকে ওয়েট, এটা দিলে আবার বেশি বড় হয়ে যাবে আমাদের অ্যান্সারটা, আমরা এন্ডিং দিয়ে দিই অ্যাকচুয়ালি। সো উই ক্যান সে, সো we can say the writer tried to draw similarities between Moti and Amin in the story. দিস ইজ আ পারফেক্ট অ্যান্সার। তোমরা যদি চাও আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যেমন আমি কী কী জিনিস বলতে পারি, যেমন আমিনের ব্যাপারে অনেক কমপ্লেন্স আসতো, মতির ব্যাপারেও কমপ্লেন আসা শুরু করলো, আমিনের ব্যাপারে যখন কমপ্লেন্স আসতো, যখন আমিনের ব্যাপারে কমপ্লেন্স আসতো তখন মানে সোনাভান আমিনকে ডিফেন্ড করতো, ওকে যাতে ক্ষমা করে দেয় এই বিষয়গুলি নিয়ে চিন্তা ভাবনা করতো। ইন দ্য সেম ওয়ে মতিকেওকেই সে ডিফেন্ড করেছে যাতে ওর কোনো সমস্যা না হয়, ওই জিনিসটা নিয়ে সে চিন্তা ভাবনা করেছে। সো বেসিক্যালি এই যে পুরো স্টোরিটা ছিল, এটা কিন্তু সোনাভানের পার্সপেক্টিভ থেকে আমরা দেখেছি, রাইট? যে সোনাভানের কি কি ফিল করছে, কি কি জিনিসপত্র সে বুঝতে পারছে। যেমন আমিনের জন্য সোনাভান যেরকম ফিল করতো, যে দেখছে তার ছোট একটা ছেলে আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে, সে কীরকম জিনিসপত্র ফিল করছে তার ছেলের জন্য, ইন দ্য সেম ওয়ে সে কি মতির জন্য সেরকমভাবে ফিল করছিল যে পুরো জিনিসটা। কারণ আরেকটা জিনিস যেটা আমরা বলতে পারি, যে আমিন চলে যাওয়ার পরে যেহেতু পুরো বাসাটা খালি ছিল, তো সোনাভান এই যে মোরগটাকেই নিজের ফ্যামিলি মেম্বার এবং নিজের ছেলের মতো আদর করা শুরু করে। তার যে একটা খালি জায়গাটা ছিল মনের ভিতরে, ওটাকে সে কি এই মোরগটাকে ভালোবাসার মাধ্যমে পূরণ করার চেষ্টা করছিল। এখানে এই জিনিসটা দিয়েও কি আমরা বলতে পারি যে সে একটি সিমিলারিটি ড্র করার ট্রাই করেছে আমাদের রাইটার। সো আমাদের সেকেন্ড নাম্বার কোশ্চেনটাও ডান। আমরা চলে যাই থার্ড নাম্বার কোশ্চেনে। থার্ডে কি দেওয়া আছে দেখো, ওয়াই ইজ দ্য স্টোরি আ বাংলাদেশি স্টোরি, উইচ ওয়ার ইজ রেফার্ড টু ইন দ্য স্টোরি। সো আমরা যদি বলি
যেমন এটা একটি বাংলাদেশি স্টোরি ডিরেক্টলি বলা যায়। কেন বলা যায় এটা বলি, কাজ নর্মালি পুরো স্টোরির মধ্যে কিন্তু বাংলাদেশ নামটা পুরোপুরি আসেনি। বাট যদি আমি চিন্তা ভাবনা করি সোশ্যাল কনটেক্সট থেকে, কালচারাল কনটেক্সট থেকে, বা তোমার মনে করো ওয়ারের কনটেক্সট থেকে, যে যুদ্ধে যাচ্ছে, এরপর হলো সোসাইটির যে সোশ্যাল যে ব্যাপারগুলি ছিল ওগুলির ব্যাপারে, হিস্টোরিক্যাল যে কনটেক্সটগুলি ছিল যেগুলির ব্যাপারে আমরা জানি, তারপর হলো একটা নর্মাল গ্রামের মধ্যে কীরকমভাবে সব কিছু হয়, যেমন হাট বার, তারপর হলো কক ফাইটিং, তারপর হলো বুল ফাইটিং, এই যে বিষয়গুলি সব উল্লেখ করা হয়েছে, এগুলি কি মেনলি বাংলাদেশের ব্যাপারেই বলছে। এটা একটা মনে করো ইনডিরেক্ট সেন্সে যে বাংলাদেশের ব্যাপারে বলছে, এটা আমরা বুঝতে পেরেছি। সো এইভাবেই আমরা বলতে পারি যে যদি আমরা এখানে লিখবো হলো যদি মানে আফটার আন্ডারস্ট্যান্ডিং or after comparing the story with the social, historical and war context of the story, then তাহলে আমরা বলতে পারি যে এটা কি পুরোপুরি বাংলাদেশের উপরই এই স্টোরিটা। সো অ্যান্সারটা আমরা কি বলতে পারি, অ্যান্সারটা বলতে পারি, সো অ্যান্সারটা বলা যায় the story is a Bangladeshi story distinctly because of its similarities with the social, historical and cultural context of Bangladesh. এর পরবর্তীতে কি দেওয়া আছে দেখো, which war is referred to in the story। এখন আমাকে বলা হচ্ছে যে কোন যুদ্ধটা রেফার করা হয়েছে আমাদের স্টোরির মধ্যে। সো আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে মেনলি আমাদের বাংলাদেশের কনটেক্সটে কোন যুদ্ধটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাংলাদেশের 1971-এর লিবারেশন ওয়ার, তাহলে আমরা বলতে পারি দ্য ওয়ার referred to in the story above is the Bangladeshi Liberation War which took place in 1971. So আমরা বলতে পারি the war of or the Liberation War of 1971 is being referred to in the story. ওকে, সো বেসিক্যালি আমরা বলছি যে কেন এটা বাংলাদেশি স্টোরি, কারণ এখানের মধ্যে আমি কালচারাল, সোশ্যাল আর হিস্টোরিক্যাল কনটেক্সটটা বাংলাদেশের সাথে মিলাতে পারি। অ্যান্ড আনাদার কোশ্চেনটা ছিল যে এখানে কোন যুদ্ধটাকে রেফার করা হচ্ছে বা উল্লেখ করা হচ্ছে, ওটা হলো 1971-এর লিবারেশন ওয়ার, মানে স্বাধীনতা যুদ্ধ যেটা ছিল ওটা। সো আমাদের 3 নম্বর কোশ্চেনটাও ডান। আমরা চলে যাই 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ। সো আমরা বলতে পারি, এখন অনেকেই হতে পারে কক ফাইটিংয়ের ব্যাপারে জানে বা গ্রামে গঞ্জে দেখেছে, আবার অনেকে হতে পারে দেখেনি। বাট দ্য থিং ইজ যে তোমরা কক ফাইটিং নামটা দিয়েই তো বুঝে যাও যে মোরগের লড়াই অ্যাকচুয়ালি। তাহলে আমরা বলতে পারি কি, আমরা অ্যান্সার করতে পারি ইয়েস দিয়ে বা নো দিয়ে। বাট যদি তুমি ইয়েস দিয়ে অ্যান্সার করো তাহলে তোমার কি, তোমার লেখার জন্য অনেক কিছু থাকবে আর মার্কসটা ভালো পাওয়ার চান্সেস বাড়বে। সো আমরা যদি বলি যে ইয়েস আই হ্যাভ সিন অর আই নো অ্যাবাউট কক ফাইটিং কাইন্ড অফ, যে এখানে আমরা বলতে পারি কি যে কক ফাইটিং অ্যাকচুয়ালি কি, কক ফাইটিং হলো মোরগদের মধ্যে লড়াই। আর এই মোরগদের মধ্যে লড়াইটা কীরকম হয়, যে আমরা মোরগগুলিকে ট্রেন করে তাদের ফোর্সফুলি লড়াই করতে বাধ্য করি, এইটাই। সো এই জিনিসটা যদি আমরা লিখতে যাই তাহলে আমরা কি বলতে পারি যে ইয়েস
I know about cockfighting. Yes, I know about cockfighting. Yes, I know about cockfighting. Okay. Cockerels in the village area cockerels are trained and forced to fight. ওকে, তাহলে আমরা এটা বলছি যে গ্রাম্য যে এলাকাগুলি আছে ওখানের মধ্যে কি ককারেলস মানে যে মোরগগুলি থাকে ওই মোরগগুলিকে কি বাধ্য করা হয় যুদ্ধ করার জন্য, বা যুদ্ধ বলছি কেন মানে লড়াই করার জন্য। সো সো ওকে, একটা জিনিস করি, ইন দ্য ভিলেজ এরিয়া স্ট্রং রুস্টার্স বলি, ইন দ্য ভিলেজ এরিয়াস ককারোস না বলে স্ট্রং রুস্টার্স বলি। স্ট্রং রুস্টার্স মানে শক্তিশালী রুস্টার্স আর ট্রেন্ড অ্যান্ড ফোর্স টু ফাইট। দে আর গিভেন নেমড they are given names they are given names okay fighter names দিব, they are given fighter names to actually আইডেন্টিফাই দেমসেলভস সেপারেটলি। মানে আমরা এখানে বলতে পারি অনেক কিছুই বলা যায় অ্যাকচুয়ালি কক ফাইটিং বিষয়টা নিয়ে। যেমন আমরা বলতে পারি যে গ্রাম্য এলাকার মধ্যে, বা আমি শহরের এলাকার মধ্যে কখনো কক ফাইটিং দেখিনি অ্যাকচুয়ালি, সো আমি গ্রাম্য এলাকাটাই বলছি, যে গ্রাম্য এলাকার মধ্যে যে এই মোরগগুলি থাকে, যে স্ট্রং মোরগগুলি থাকে, যে শক্তিশালী মোরগগুলি থাকে, ওগুলিকে ট্রেন করা হয় এবং বাধ্য করা হয় এরকম লড়াইয়ে যেতে। অ্যান্ড এর পরবর্তীতে আরও বলা যায় যে তাদের নাম দেওয়া হয়, যে তাদেরকে নাম দিয়ে দেওয়া হয় এক একটা, যেমন মতি একটা নাম ছিল, মানে ফাইটার্সদের যেরকম আমরা নাম দিই ওইরকমভাবে মোরগদেরও আলাদা আলাদা নাম দেওয়া হয় আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করার জন্য। এর পাশাপাশি তাদেরকে একটা মেটেলের খাঁচায় বন্দি করে তাদেরকে বাধ্য করা হচ্ছে মারামারি করতে। সো এই বিষয়গুলি অনেক কিছু থাকে। তারপর তাদের উপরে কি আবার বেট লাগানো হয় যে কে জিতবে অ্যাকচুয়ালি, ওই বিষয়গুলি। সো দে আর গিভেন নেমস to be identified separately ওকে অ্যাকচুয়ালি এত কিছু লেখার প্রয়োজন বলে আমিও তো মনে করতেছি না। ওকে ভাই বাধ্য আমি পুরো জিনিসটা না কাটি। অ্যান্ড ফোর্স টু ফাইট আর ট্রেন্ড, এখান থেকে আমি বলি দে আর গিভেন নেমস অ্যান্ড forced to engage in fights with other roosters. শেষ। এটা দিয়ে আমি এন্ডিং দিয়ে দিব যে হ্যাঁ আমি জানি কক ফাইটিং এর ব্যাপারে। গ্রাম্য এলাকার মধ্যে যে স্ট্রং রুস্টার্সগুলি থাকে, এটা ছোট হাতের হবে, গ্রাম্য এলাকার মধ্যে যে স্ট্রং রুস্টার্সগুলি থাকে তাদেরকে ট্রেন করা হয়। দে আর গিভেন নেমস অ্যান্ড ফোর্স টু এঙ্গেজ ইন ফাইটস উইথ আদার রুস্টার্স। এটাই। সো উইথ দিস আমাদের এই কোশ্চেনটাও ডান। আমরা চলে যাই 5 নম্বর কোশ্চেনে। 5 নম্বর কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য মাদার সান রিলেশনশিপ। মানে এই যে আমরা গল্পটা পড়লাম, এই গল্পটার মধ্যে মা আর একটি ছেলের মধ্যে যে রিলেশনশিপটা দেখানো হয়েছে, তাহলে এটাকে আমি কি চিন্তা ভাবনা করছি,
আমরা বলতে পারি যে এই যে আমরা স্টোরিটার মধ্যে রিলেশনশিপের ব্যাপারে আমরা জানলাম, এটা কাইন্ড অফ কি রিয়েলিস্টিক না, বা একটু ইমোশনাল বলতে পারি। কারণ হলো যে যখন একটি মা জানতে পারবে যে তার ছেলে যুদ্ধে যাচ্ছে, সে যেরকমভাবে তার মনে করো ফিলিংসগুলিকে এক্সপ্রেস করবে, বা যেই ফিলিংসগুলি সে নিজে ফিল করবে, ওগুলিই কি আমরা এখানের মধ্যে স্টোরির মধ্যে এক্সপ্রেস হতে দেখেছি। যে তার ছেলের ব্যাপারে চিন্তা ভাবনা, বা ছেলের ব্যাপারে সে মানে ছেলের ব্যাপারে চিন্তা বা ভয়ে, এই বিষয়গুলি যখন সে বুঝতে পারলো তার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, এই যে ছোট ছেলেকে থেকে বড় হয়ে ব্যাপারটা, এই যে তার সব রকম যে ইমোশনাল যে ফিলিংসগুলি, সবগুলি কি আমাদের স্টোরির মধ্যে কি এক্সপ্রেস করা হয়েছে। এটাই আমরা বলতে পারি যে দ্য রিলেশনশিপ অর মাদার সান রিলেশনশিপ শোন in the above story is or depicted in the above story is realistic and somewhat emotional. The mother son relationship, the mother son relationship depicted in the কি রে এটা কোথা থেকে আসলো, depicted in the story is realistic, মানে অনেক বেশি বাস্তব, and somewhat emotional, and emotional somewhat না দি, and emotional কারণ কি কাইন্ড অফ ফিলিংস, তাদের মনের ভাবগুলি সব এখানে প্রকাশ হয়েছে। সো অবভিয়াসলি এটা একটু কাইন্ড অফ ইমোশনাল, যে তার ছেলে যদি যুদ্ধে চলে যায়। এখন তুমি জাস্ট চিন্তা ভাবনা করো, কাউর ছেলে যদি যুদ্ধে চলে যায় সে কীরকম ফিল করবে, ওই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওই ফিলিংসগুলি কি তার কথাবার্তা, তার যে ভালোবাসা তার ছেলের প্রতি, সবগুলোই কি প্রকাশ পেয়েছে। সো যেমন কি বলা যায় আরো, যে সোনা ভানের ভালোবাসাগুলি কি এক্সপ্রেসড হয়েছিল না। যেমন সোনা ভানস, ওকে, উই ক্যান সি সোনা ভানস লাভ ফর হার son, for her son Amin in her worries, sacrifices। যে এখানে আমি বলার চেষ্টা করছি যে আমরা সোনা ভানের তার ছেলের প্রতি যে ভালোবাসাটা ছিল, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, যে তার যে সে যে তার ছেলের জন্য চিন্তা ভাবনা করছে, সে যে তার ছেলের জন্য কি বলে আত্ম উৎসর্গগুলি করছে, মানে যেমন আত্মত্যাগগুলি করছে। যেরকম তার ছেলের নামে যখন কি আসলো, কমপ্লেন আসলো, তখন যাতে তারা তার ছেলেকে মাফ করে দেয়, এই কারণে সে কি অনেকগুলি ডজন আম, মানে অনেকগুলি ডজন আম বলি কেন, অনেকগুলি ডজন ডিম দিয়ে দিল। এরকমভাবে আরও অনেকবার সে কি তার ছেলেকে যাতে মাফ করে দেয় ওরা, এটার জন্য সে চেষ্টা করেছে। সো এখানে বলতে পারি and actions. সো বেসিক্যালি আমরা বলবো এটা একটা রিয়েলিস্টিক অ্যান্ড ইমোশনাল রিলেশনশিপকে এক্সপ্রেস করেছে। আর জাস্ট এখানে আমরা মায়ের ভালোবাসা, মায়ের কাজকর্ম দিয়ে বুঝতে পারছি। এই let's go for question number 6. How can you understand that Shonabhan's son has already left home for the battlefield? মানে আমরা কিভাবে জানতে পারি বা আমরা কিভাবে বুঝতে পারলাম যে সোনা ভানের ছেলে আমিন অলরেডি ব্যাটেলফিল্ডের জন্য চলে গিয়েছে। যেমন যখন মোরগটা মারা গেল তখন কি বলা হয়েছিল, এমটি ইয়ার্ড, এমটি বেড, এমটি বারান্দা, এমটি রুম। এই যে সবগুলি ফ্রেজগুলি যে দেওয়া হলো আমাদের স্টোরির মধ্যে, ওখানে বেসিক্যালি কি বোঝানোর চেষ্টা করেছে, যে তার মাঠ মানে তার যে বাসার সামনে উঠান, তার যে বারান্দা, তার যে রুম, তার খাট, সবই খালি। তার মানে কি অবভিয়াসলি ওখানের মধ্যে তার ছেলে আমিনও নেই।
আর তার রুস্টার যে ছিল সে তো অলরেডি মারাই গিয়েছে। সো এখানের মধ্যে আমরা এটাই বলতে পারি আফটার দ্য ডেথ অফ, ওকে আফটার দ্য ডেথ বাদ দিই, দ্য টার্মস অর দ্য ফ্রেজেস empty yard, empty veranda, and empty bed expresses empty yard, empty veranda and empty bed expresses that Shonabhan, এটা বড় হাতে, Shonabhan was alone in her home. This helps us to understand that Amin has already left home for the battlefield. Amin has already left home for the battlefield. মানে আমরা কি বুঝতে পারছি? আমরা বলতে পারছি যে স্টোরির মধ্যে এই পার্টিকুলার ফ্রেজগুলি দেখে আমরা বুঝতে পেরেছিলাম যে, বা এই ফ্রেজগুলি এক্সপ্রেস করেছে যে সোনাভান বাসায় পুরোপুরি একা। আর ওইটা থেকে আমরা বুঝতে পারলাম যে আমিন যদি থাকতো তাহলে তো সে বলতো না যে বাসাটা খালি, সে তো বলতো যে একজন মানুষ আছে এখনো। তো ওইটা থেকে আমরা বুঝতে পারছি যে আমিন অলরেডি তার যুদ্ধের জন্য চলে গেছে, বাসা ছেড়ে চলে গেছে। সো 6 নাম্বারটা ডান। আমরা চলে যাই 7 নাম্বারে। 7 নাম্বারের মধ্যে কি দেওয়া হয়েছে দেখো, হ্যাভিং নোটিসড Shonabhan's puffy eyes, he knows not to mention last night's subjects. What is the significance of this statement? মানে বলছে হলো এই যে পার্টিকুলার স্টেটমেন্টটা বলা হয়েছে, এই পার্টিকুলার স্টেটমেন্টের মাহাত্ম্য কি অ্যাকচুয়ালি, এটা কেন ইম্পর্টেন্ট, বা এটা দিয়ে আমি কি বুঝতে পারলাম। সো হ্যাভিং নোটিসড Shonabhan's puffy eyes, we can understand like from this particular, মানে প্রথমত বুঝি অ্যাকচুয়ালি পাফি আইস বলতে গেলে কি, চোখ ফুলে গেছে। আর একটি মানুষের চোখ কখন ফুলে যায়? যখন সে অনেকক্ষণ ধরে কাঁদে। সো যখনই তার ছেলে আমিন দেখলো যে তার যুদ্ধে যাওয়ার কথাটা শুনে তার মা সারা রাত কেঁদেছে, তখনই সে বুঝতে পারলো যে এখন একটা অকওয়ার্ড সিচুয়েশন চলছে, আর আমার মায়ের সাথে গতকালের বিষয়টা নিয়ে আরেকবার কথা তোলা উচিত হবে না। এই বিষয়টা আমরা বলতে পারি যে সিইং হার puffy eyes seeing Shonabhan's puffy eyes day, seeing Shonabhan's puffy eyes, Amin understood that her mother cried all night. Cried all night due to his decision of going to war.
মানে আমরা কি বলছি, সোনা ভানের পাফি আইস দেখার পরে আমিন বুঝতে পারলো যে তার মা সারা রাত কেঁদেছে। আর কেন কেঁদেছে? কারণ কি, তার ডিসিশনের জন্য, যেটা ছিল কি যুদ্ধে যাওয়ার বিষয়টা। এটাই কি আমাদের মেন পুরো লাইনটার মাহাত্ম্য। সো আমরা এখানে এটাই বলছি। ওকে, ওয়েট, দিস উইল বি আওয়ার অ্যান্সার। আমাদের তো এর চেয়ে বেশি দরকার নেই। ওকে, ওয়েট, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট। ওকে, এটা আমরা এক্সপ্লেন করে দিই, এটা এক্সপ্লেন করতে ভুলে গেছিলাম। ফর দ্যাট রিজন, he avoided mentioning the topic of going to war at that time. আমরা বলছি যে এই কারণেই সে কি, হি অ্যাভয়েডেড, অ্যাকচুয়ালি আমি এখানে অ্যাভয়েডেড হবে, আমি অ্যাভয়েডেড লিখতে ভুলে গেছি। হি অ্যাভয়েডেড মেনশনিং, মানে ও অ্যাভয়েড করলো মেনশনিং দ্য টপিক, যেটা ছিল কি যুদ্ধে যাওয়ার যে টপিকটা ছিল ওইটা মেনশন করতে অ্যাভয়েড করলো ওই মুহূর্তে, এইটাই। সো দিস উইল বি আর অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 7। লেটস গো ফর কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এর মধ্যে কি দেওয়া আছে দেখো, ডু ইউ থিঙ্ক Shona Bhan's attempt to deter her son from going to war will be futile. Why? So এখানে বলা হচ্ছে যে তুমি কি চিন্তা করো যে সোনা ভান যদি তার ছেলেকে আটকায়, ডিটার মানে হলো আটকানো, আটকায় যুদ্ধে যাওয়াতে, তাহলে এটা কি লাইক ফেল করবে, মানে এটা কি কোনো দরকার নেই। ফিউটাইল মানে হলো এমন একটা জিনিস যেটা হবেই না, এই বিষয়টা। সো এটা কি পসিবল না, এরকম বুঝাচ্ছে। আর কেন তুমি এটা চিন্তা করো? নাও দ্য থিং ইজ, যখন আমরা স্টোরিটা পড়েছিলাম তখন সোনা ভান কি বলেছে? সোনা ভান বলেছে যে সোনা ভানের ছেলে আমিন অনেক বেশি জেদি, কার মতো? ওর বাবার মতো। আর ও যেটা করতে চায় ওটা সে করেই ছাড়ে। এই কারণে আমরা বুঝতে পারছি যে ইভেন ইফ সোনা ভান তার ছেলেকে বলে যে তুমি যেও না, তাও কি সোনা ভানের ছেলে চলে গেছে। কারণ যখন সোনা ভান কাঁদলো, ওই সময় যখন বলল তুমি কি আমাকে একা ছেড়ে চলে যেতে চাও, তখন কিন্তু সোনা ভানের ছেলে আমিন ও যে ওর মাকে ভালোবাসে, এগুলো কিন্তু বোঝা গিয়েছে স্টোরির মধ্যে। কিন্তু তাও কি সে যুদ্ধে চলে যায়, কাজ হি ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটেড উইথ ওয়ার অ্যান্ড ফাইটিংস। সো আমরা এখানে বলতে পারি আমিন ইজ অ্যাজ, ওকে ওয়েট, is as stubborn as his dead father. And এটা কি হইতেছে বারবার? এটা কোথা থেকে আসলো? ওকে, ডেড ফাদার অ্যান্ড, ওকে কি জানি লিখতে নিলাম, ভুলে গেলাম। ওকে, আমিন ইজ অ্যাজ স্টাবার্ন অ্যাজ হিজ ডেড ফাদার অ্যান্ড হি হ্যাজ টু ডু, ওকে, হি নেভার স্টপস, হি হ্যাজ টু ডু হোয়াট হি ডিসাইডস। ওকে, অর এটা না বলে আমরা বলতে পারি নো ওয়ান ক্যান স্টপ হিম ফ্রম ডুইং হোয়াট হি রিয়েলি ওয়ান্টস। এটা বলি যে নো ওয়ান ক্যান স্টপ হিম অ্যান্ড নো ওয়ান ক্যান স্টপ হিম from doing what he really
once. For that reason we can say okay wait, একটা কাজ করি, আমরা দুইটা কোশ্চেন এখানে আছে, তো আমরা দুইটা কোশ্চেনকে আলাদা আলাদাভাবে অ্যান্সার করি। কাজ আমি যে অ্যান্সারটা এখানে দিলাম এটা কিন্তু ওয়াই এর অ্যান্সার। আমরা কিন্তু ডু ইউ থিঙ্ক সোনাবানস অ্যাটেম্প টু ডিটার হার সান ফ্রম গোয়িং টু ওয়ার উইল বি ফিউটাইল, এটা এখন অ্যান্সার করতে হবে। সো আমি মেনলি নর্মালি যখন আমরা অ্যান্সার করি তখন ফার্স্ট কোয়েশ্চেনটা আগে অ্যান্সার করি, সেকেন্ড কোয়েশ্চেনটা এর পরে অ্যান্সার করি। তুমি চাইলে উল্টাভাবেও করতে পারো। সো এখানে এখন বলবো ফর দ্যাট রিজন অর ফর দিস রিজন, for this reason I think even if Shonabhan deters her son from going to war, for this reason I think Shonabhan's attempt, even if না দিই, এক মিনিট, Shonabhan's attempt to deter her son from going to war will be futile. এইটাই। সো উইথ দিস আমাদের এই কোশ্চেনটাও ডান। সো আমরা এখানে বেসিক্যালি বলছি যে না এর কথা আমিন শুনবে না, আর এরপর রিজন কি দিলাম যে আমরা ভাবেই আমাদের লাইফটাকে গুছিয়ে দিতে চায়, সবকিছু করতে চায়, কারণ কি তারা বাস্তবে বুঝতেই পারে নেই বা বুঝতে পারে না ভালোবাসার কারণে we understand that
a mother's timeless time আরই লিখিনি এখানে দাঁড়াও a mother's timeless emotion মানে হলো কি এমন একটা ইমোশন যেটা কোনো রকমের কি বলে সময়ে কে মানে না ওই বিষয়টা বা টাইমলেস অ্যাফেকশন লাভ অ্যান্ড অ্যাফেকশন দিই লাভ অ্যান্ড অ্যাফেকশন for her son is nothing in front of age মানে কি আমরা বলছি যে একটি মায়ের টাইমলেস যে ভালোবাসাটা এটা কিছুই না ইন ফ্রন্ট অফ অ্যাকচুয়াল এজ in front of age না দিয়ে in front of someone's age দিই in front of one's age দিই ওকে সো আর কিছু লেখার দরকার আছে আমরা তো পুরো জিনিসটাই বললাম রাইট এরপরে যদি চিন্তা ভাবনা করি আরও অনেক কিছু বলা যায় যে সে পরবর্তীতে যেহেতু বুঝতে পেরেছে এটা দিয়ে আমরা আরও অনেক কিছু লিখতে পারি অ্যাকচুয়ালি যে ওকে এতদিন এখানের মধ্যে এই পুরো স্টেটমেন্টের মধ্যে আমরা এটা বলছি যে ইভেন দো তার ছেলে আস্তে আস্তে বড় হচ্ছিল বাট তার মা এই জিনিসটা কখনো চিন্তা করেনি যে তার ছেলে বড় হয়ে গিয়েছে তার মাথায় সবসময় এটাই আসতো যে তার ছেলে এখনো অনেক ছোট আছে তাহলে আমরা বলতে পারি আফটার লার্নিং দ্যাট হিজ সান ইজ গোয়িং টু ওয়ার শি আন্ডারস্টুড ফর দ্য ফার্স্ট টাইম যে তার ছেলে তার যে বেবি ছেলেটা ছিল ওর বেবি সান ছিল সে এখন একটা গ্রোন ম্যান হয়ে গেছে ওর অ্যাডাল্ট ম্যান হয়ে গিয়েছে সো এটাই বলতে পারি যে আফটার হিয়ারিং দ্যাট হার সান ইজ গোয়িং টু ওয়ার she understood for the first time that her baby son has grown up to be an adult man ওকে তাহলে এর চেয়ে বেশি আর লেখা দরকার পড়বে না ওকে উইথ দিস আমরা বুঝতে পারছি কি যে একটি মানুষের এজ কিছুই না তার মায়ের ভালোবাসার কাছে তার মায়ের ভালোবাসা ওই বাস্তব জিনিসটা কখনো ধরতে পারে না কিন্তু আফটার হিয়ারিং যে তার ছেলে যুদ্ধে যাচ্ছে তখন ফার্স্ট টাইমের মতো সোনাভান বুঝতে পারে যে তার যে বেবি সান ছিল তার যে বাচ্চা ছেলেটা ছিল এটা এখন কি হয়ে গেছে সে এখন অনেক বড় হয়ে গেছে আর সে এখন কি একটা অ্যাডাল্ট ম্যান এটাই সো আমরা চলে যাই 10 নম্বর কোশ্চেনে এখানে কিন্তু ফুল স্টপ ছিল অ্যাকচুয়ালি 10 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ আমিন ইন দ্য স্টোরি সো আমিনের যে ক্যারেক্টারটা ছিল এটা স্টোরির মধ্যে যেটা বলা হয়েছিল ওইটাই কি আমাদের এক্সপ্লেন করতে বলা হয়েছে সো আমরা প্রথমত কি বলতে পারি যে আমিন একটি ছেলে যার বয়স ছিল 17 সে কি অনেক বেশি স্টাবার্ন নেচারের আর অনেক বেশি কি সে মারামারি পছন্দ করে সো এখন বিষয়টা হলো যে ওর লম্বা ওর কাঁধ ওর অন্যান্য দিক থেকে কি ওর বাবার মতো দেখতে বাট ওর যে স্কিনের কমপ্লেকশন ছিল বা বাটন নোজ এটা ওর মায়ের মতো এই আর তো কিছু না রাইট সো আমরা বলতে পারি আমিন ইজ আ 17-year-old
Amin is a 17-year-old with a stubborn nature and a fascination for with a stubborn nature and a fascination for কি বলা যায় fascination for কক ফাইটিং বলবো না, ডিরেক্ট ফাইটিংয়ে বলি যে সে মারামারি অনেক পছন্দ করে। ফর ফাইটিং হিজ ফিজিক্যাল, কি লিখলাম, হিজ ফিজিক্যাল characteristics are mostly like his father except his skin complexion, his light skin and button nose which is like his mother. ওকে, সো আমরা বলছি যে আমিন একটি 17 বছরের ছেলে, ওর নেচার কি, ও একটু জেদি নেচারের, আর ওর কি মারামারির প্রতি একটু ভালোবাসা আছে। তারপর বলছি হিজ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ওর যে শারীরিক যে বৈশিষ্ট্যগুলি আছে ওগুলি মোস্টলি হলো ওর বাবার মতো, কিন্তু এক্সেপ্ট কি কি জিনিসপত্র ওর বাবার মতো না, ওটা হলো লাইট স্কিন অ্যান্ড বাটন নোজ উইচ ইজ লাইক হিজ মাদার, ওর মায়ের মতো কিছু আছে। সো উইথ দিস আমাদের এখানে 10টা কোশ্চেন ডান। ওকে ওয়েট, উইথ দিস আমাদের এখানে 10টা কোশ্চেন ডান। এই 10টা কোশ্চেন ডান আমাদের। তাহলে স্টোরি 1 যেটা ছিল মিস্টার মতি, ওটা আমরা ভালোভাবে শেষ করলাম। এর পরবর্তীতে এখানে 10টা কোশ্চেন ভালো মতো বুঝলাম, এরপরে আমরা স্টোরি 2তে চলে যাব। সো এখানের মধ্যে 1 মিনিট দাঁড়াও, কি রে ভাই, এটা দরকার নেই। 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ওকে, আমরা স্টোরি 2টা শুরু করি। এটা 3 না, অ্যাকচুয়ালি এটা 2 হবে। দাঁড়াও, ইউনিট 11 লেসন 6। তো এখানের মধ্যে বলা হচ্ছে রোজামন্ডের ব্যাপারে। রোজামন্ড ই লিটল গার্ল অ্যাবাউট 7 ইয়ার্স ওল্ড, মানে কি রোজামন্ড একটি ছোট মেয়ে যার বয়স হলো কি 7 বছর। ওয়াজ ওয়াকিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন, মানে কি ও হাঁটছিল ওর মায়ের সাথে ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন, মানে কি লন্ডনের রাস্তাঘাটে। অ্যাজ শি পাসড অ্যালং শি লুকড ইন অ্যাট দ্য উইন্ডোজ অফ সেভারাল শপস, মানে ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল বা রাস্তা বরাবর যাচ্ছিল তখন কি সে ওই যে রাস্তার চারিপাশে কি অনেক সময় যে দোকান থাকে না, ওই দোকানের যে উইন্ডোজগুলি আছে ওই উইন্ডোজগুলির দিকে সে তাকাচ্ছিল। এরপরে কি অ্যাজ শি পাসড, হ্যাঁ, অ্যান্ড স আ গ্রেট ভ্যারাইটি অফ থিংস, আর ওই উইন্ডোজগুলির থ্রুতে সে ওই দোকানগুলির মধ্যে অনেক ধরনের জিনিসপত্র দেখছিল। নেক্সট থেকে বলা হচ্ছে শি ওয়ান্টেড টু স্টপ টু লুক অ্যাট দেম অ্যান্ড বাই দেম অল, মানে কি ও চাচ্ছিল যাতে ও দাঁড়ায় বা একটু থামে ওইগুলির দিকে আরও ভালোভাবে তাকানোর জন্য বা ওই ভালোভাবে দেখার জন্য, আর যাতে ও সব কিছু কিনতে পারে।
উইদাউট নোয়িং দেয়ার ইউজেস অর ইভেন উইদাউট নোয়িং দেয়ার নেমস। মানে কি ও এত কিছুই কিনতে চাচ্ছিল যে ও কোনো কিছুর নাম, ওইগুলির নামও জানতো না, আবার ওইগুলির ব্যবহারও জানতো না ইন রিয়েল লাইফ, কিন্তু যেহেতু ওর কাছে সুন্দর লাগছিল এই কারণে ওটা কিনতে চাচ্ছিল ওইগুলি। অ্যাট ফার্স্ট দে স্টপড অ্যাট আ মিলিনার্স শপ। মানে প্রথমত সে কি থামলো একটি মিলিনার্স শপের সামনে। দ্য উইন্ডোজ অফ দ্য শপ ওয়ার ডেকোরেটেড উইথ রিবনস। মানে ওই শপের যে জানলাগুলি ছিল ওই জানলাগুলিকে কি সে রিবনস দিয়ে, মানে ওই যে আমরা অনেক সময় রিবন তো চেনো রাইট, ওই যে কালারফুল রিবন যে থাকে ওই রিবনগুলি দিয়ে সে ডেকোরেট করেছে, সাজিয়েছে। এরপর কি লেস অ্যান্ড ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স। লেস হলো যে পিছলা একটা ইসের মতো থাকে না, যেটা আমরা ইসের মধ্যে লাগাই, যে রিবেন না অ্যাকচুয়ালি ওটা রিবেনের মতোই, কিন্তু ওটা দিয়ে যে আমরা গিফটের র্যাপার্সগুলি বাঁধি না, ওটাকে আমরা লেস বলে থাকি। আর ফেস্টুনস বলতে গেলে কি বুঝি, এই যে ফুলের মালাগুলি থাকে না যেগুলি আমরা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখি, মানে ফুলের গোছার মতো যে লাগে, কাইন্ড অফ গোল স্ট্রাকচারের হয়, ওগুলিকে আমরা ফেস্টুন বলে থাকি। ফেস্টুনস অফ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স, ওই ফেস্টুনগুলি কি দিয়ে বানানো হয়েছিল, আর্টিফিশিয়াল ফুল দিয়ে বানানো হয়েছিল। ওই সময় কি বলছে মানে ও মামা হোয়াট বিউটিফুল রোজেস ওয়ন্ট ইউ বাই সাম অফ দেম, নো মাই ডিয়ার ওয়াই। সো এখানে মধ্যে রোজামন্ড যে ছিল সে তার মাকে বলছে যে এত সুন্দর রোজ, তো মানে এত সুন্দর কি গোলাপ ফুল তুমি কি আমার জন্য, বা তুমি কি এগুলি কিনবে না। তখন ওর মা কি উত্তর দিল, না, মানে ওর মা উত্তর দিল যে না কিনবো না। সো নেক্সটে কি বলছে, তখন রোজামন্ড জিজ্ঞেস করলো দুঃখের সাথে যে কেন কেন তুমি কিনবে না এইটাই। তারপর ওর মা কি উত্তর দিল, বিকজ আই ডোন্ট ওয়ান্ট দেম, কারণ আমি ওইগুলি চাই না। দে আর নট রিয়েল ফ্লাওয়ার্স, ওইগুলি কি আসল ফুল না। তারপর কি হচ্ছে, দে ওয়েন্ট আ লিটল ফার্দার অ্যান্ড কেম টু আ জুয়েলার্স শপ। মানে কি ওরা আরেকটু দূরে গেল, আরেকটা কি জুয়েলার্সের শপের সামনে এসে দাঁড়ালো। ইন ইট ওয়ার আ গ্রেট মেনি প্রিটি ব্রাইট অর্নামেন্টস অফ লিটল ভ্যালু সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস। মানে ওই যে জুয়েলার্সের শপটা ছিল, মানে আমরা তো জুয়েলার্সের শপে গেছি রাইট, ওখানের মধ্যে যে কাচের বক্সগুলি থাকে না, ওই কাচের বক্সগুলির মধ্যে যে তোমার জুয়েলারিগুলি দেওয়া থাকে, যেমন ওগুলি লিটল ভ্যালু বলতে গেলে বোঝানো হচ্ছে যে ইন ইট ওয়ার গ্রেট মেনি, মানে অনেকগুলো, প্রিটি মানে সুন্দর, ব্রাইট অর্নামেন্টস মানে কি যে কাইন্ড অফ লাইক ব্রাইট হলো কিরকম যে ওটার মধ্যে যখন লাইট পড়ে ওটা তো শাইন করে, এই যে শাইন করার বিষয়টাকেই আমরা ব্রাইট বলে থাকি। আর অর্নামেন্টস মানে কি, এই যে অর্নামেন্ট বলতে গেলে আমরা বুঝি হলো যে যে জিনিসপত্রগুলি আমরা পরে থাকি, যে জুয়েলারিসগুলি, যেমন হতে পারে আমাদের হাতে আংটি, বা আমাদের হাতে বা আমাদের গলায় কি একটা লকেট, বা আমাদের হাতে ব্রেসলেট, বা আমাদের হাতের ঘড়ি, এভরিথিং কি এক একটা অর্নামেন্টস। সো ওইগুলির কথা এখানে বলছে। অফ লিটল ভ্যালু মানে কি কম দামের মধ্যে এগুলি বলছে। তারপর কি সেট বিউটিফুলি বিহাইন্ড দ্য গ্লাস, আর এগুলি কি অনেক সুন্দরভাবে গুছিয়ে গ্লাসের পিছনে রাখা হয়েছে। রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, হ্যাঁ এটা না, নেক্সটে কি দেওয়া আছে, মামা উইল ইউ বাই সাম অফ দিস হুইচ অফ দেম রোজামন্ড। মানে বলছে রোজামন্ড প্রথমত বলছে মামা তুমি কি আমার জন্য, মানে উইল ইউ বাই সাম অফ দিস, তুমি কি এগুলি কয়েকটা জিনিস কিনবা। তারপর কি বলছে, হুইচ অফ দেম রোজামন্ড, ওর মা উত্তর দিল যে এখান থেকে কোনগুলো, রোজামন্ড মানে রোজামন্ডের কাছে জিজ্ঞেস করছে এখান থেকে তুমি কোনগুলো কিনতে চাও। নেক্সটে কি হলো, উইচ আই ডোন্ট নো উইচ, লুক অ্যাট দোজ ইয়াররিংস, দ্যাট নেকলেস, দোজ পেন্ডেন্টস, এনি অফ দেম উইল ডু, দে আর সো প্রিটি। সো যখন রোজামন্ডের কাছে ওর মা জিজ্ঞেস করলো যে কোনটা তুমি কিনতে চাও, তখন রোজামন্ড উত্তর দিল উইচ মানে কোনটা, আমি জানি না কোনটা। লুক অ্যাট দোজ ইয়াররিংস মানে কানের দুলগুলির দিকে একটু তাকাও, বা ওই যে নেকলেস, গলার যে নেকলেসটা আছে ওটার দিকে তাকাও, বা দোজ পেন্ডেন্টস হলো কি আমরা অনেক সময় যে আমাদের এটা মেয়েরা মেনলি ব্যবহার করে, তাদের কাপড়ের উপরে একটা ছোট ইসের মতো ব্যবহার করে, এটা দেখতে কাইন্ড অফ সুন্দর লাগে, পাথরের মতো থাকে, ওটা এখানের মধ্যে লকে মানে ইসের মধ্যে লাগায়, মানে কি বলে কাপড়ের মধ্যে লাগায়, আর কাইন্ড অফ একটা অর্নামেন্টের মতো ব্যবহার করে। এটা আগের দিনেও ব্যবহার করতো, এখনও অনেকে ব্যবহার করে। সো এটা ছেলেরা পেন্ডেন্ট ইউজ করে নাকি আই ডোন্ট নো, আবার অনেকে আবার এটাকে গলায়ও ব্যবহার করে, মানে লকেট পেন্ডেন্ট বানিয়ে, যে ওই যে পাথরটা থাকে ওটা লকেটের মতো বানিয়ে
ওটা গলায়ও তারা ব্যবহার করে। সো ডিপেন্ড করে, এটা যার যেটা ইচ্ছা ওরকমভাবে তারা ব্যবহার করে। এনি অফ দেম উইল ডু, দে আর সো প্রিটি, মানে এখান থেকে যে কোনো কিছুই হবে, এগুলো অনেক বেশি কি সুন্দর। ইয়েস দে আর অল প্রিটি, বাট অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, মানে হ্যাঁ এগুলি অনেক বেশি কি সুন্দর, বাট কিন্তু এগুলি কি রকমের ব্যবহার করতে পারবো আমি, এটা সে জিজ্ঞেস করছে। আই এম শিওর মামা ইউ কুড ফাইন্ড সাম ইউজ ইফ ইউ অনলি বট দেম ফার্স্ট। মানে রোজামন বলছে যে আমি একেবারে শিওর যে মামা তুমি যদি মা তুমি যদি এগুলি কেনো তাহলে তুমি একটা না একটা ব্যবহার বুঝতে পারবা, বা একটা না একটা জায়গায় তুমি এটা ব্যবহার করতে পারবা। নেক্সটে কি, বাট আই উড রাদার ফাইন্ড আউট দ্য ইউজ ফার্স্ট, কিন্তু ওর মা বলছে বাট কেনার আগে আমি অ্যাটলিস্ট জানতে চাই যে আমার এটা ব্যবহারটা কি অ্যাকচুয়ালি। তারপর এখানে আসছে দো আর লিটল ডিসহার্টেন্ড রোজামন কেপ্ট অন লুকিং অ্যাট দ্য শপস অ্যান্ড ট্রাই টু পারসুয়েড হার মাদার টু বাই দিস অর দ্যাট। সো যদিও রোজামন একটু দুঃখ পাচ্ছিল, বা ও লাইক কাইন্ড অফ কষ্টে ছিল, কারণ কি ওর মা ওকে কোনো কিছু কিনে দিচ্ছিল না, বাট স্টিল রোজামন কি ওর যে জানালাগুলি, অন্যান্য জানালাগুলি যেই ছিল শপের, ওগুলোর দিকে তাকাচ্ছিল আর বারবার ওর মায়ের কাছে বলছিল যে মা আমাকে ওটা কিনে দাও, মা আমাকে এটা কিনে দাও, এই বিষয়টা। আর মাকে কি লাইক বোঝানোর চেষ্টা করছিল, কনভিন্স করার চেষ্টা করছিল। তারপর কি মামা বাকলস আর ভেরি ইউজফুল থিংস, প্লিজ বাই সাম। সো এরপরে ওর মায়ের কাছে বলছে মা আমাকে বাকলস কিনে দাও অ্যাকচুয়ালি। সো বাকলস অনেক বেশি কি ইউজফুল, অনেক বেশি ব্যবহার করা যাবে, অনেক সময় আমাদের প্রয়োজন হবে, সো আমাকে প্লিজ এটা কিনে দাও। সো এরপরে কি বলছে ওর মা, আই হ্যাভ আ পেয়ার অফ বাকলস, আই ডোন্ট নিড এনি নাও। সো সেইং হার মাদার ওয়াকড অন। সো ওই টাইম পিরিয়ডে ওর মা বলছে আমার কাছে কি এক জোড়া বাকল আছে, আমার এখন আর এটার প্রয়োজন নেই। সো এটা বলে, সো সেইং হার মাদার ওয়াকড অন, এটা বলে কি ওর মা হাঁটা শুরু করলো, এটাই। সো স্টোরি, এটা তো 2ই ছিল অ্যাকচুয়ালি। কাইন্ড অফ স্টোরিটা সুন্দর, তোমরা পড়লে আরও ভালোভাবে বুঝতে পারবা। সো আফটার দিস আমরা কি করব, এই পার্টিকুলার স্টোরির আন্ডারে যতগুলি কোশ্চেন্স আছে ওই সবগুলি কোশ্চেন আমরা সলভ করব। ওকে, সো আমরা কোশ্চেনগুলি সলভ করা শুরু করি। এখানে আমরা যে জিনিসটা দেখছি ওটা হলো মেক আ লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। মেক আ লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। সো আমরা যদি একটু স্টোরিটার কথা একটু মনে করি যে রোজামন্ড অ্যাকচুয়ালি কী কী জিনিসপত্র কিনতে চেয়েছিল, তাহলে আমাদের কী কী জিনিস দেখবো। যেমন মনে করো রোজামন্ড প্রথমত একটি ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, সো ও রোজেস কিনতে চেয়েছিল। এর পরবর্তীতে একটা জুয়েলারির দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, এজন্য ও কি লাইক অর্নামেন্টস কিনতে চেয়েছিল। এরপরে মেবি একটা বাকলসের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল, এই কারণে বাকলস কিনতে চেয়েছিল। সো আই ক্যান সে দেয়ার লিস্ট অফ থিংস রোজামন্ড ওয়ান্টেড টু বাই। রোজামন্ড wanted to buy these things. আর জিনিসগুলি কি, ওয়ান ফার্স্ট অফ অল হলো কি বলে এটাকে, রোজেস, বিউটিফুল না দিই, রোজেস দিই শুধু। ওকে ওয়েট, ওগুলি তো ছিল না, আর্টিফিশিয়াল রোজেস, ওগুলো তো আসল ছিল না, এই জন্য তো কিনে দিল না ওর মা, আর্টিফিশিয়াল রোজেস। এরপর ছিল কি তোমার অর্নামেন্টস, এরপর কি ছিল অর্নামেন্টস অ্যান্ড জুয়েলারিজ, অ্যান্ড লাস্টে ছিল হলো বাকলস। এটাই, আর তো কিছু না। এই কয়েকটা জিনিসই রোজামন্ড কিনতে চেয়েছিল ওর মায়ের কাছে, বাট ওর মা যেহেতু রিয়েলিস্টিক্যালি এগুলি ইম্পর্টেন্ট ছিল না, এ কারণে ওর মা কিনে দেয়নি। সো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। হাউ ডিড দ্য মিলেনার্স শপ লুক লাইক। এখন মিলেনার্স শপ কীরকম দেখতে ছিল আমরা যদি একটু স্টোরি থেকে দেখি। মিলেনার শপের একটু গোছানো ছিল, ডেকোরেট করা ছিল, লেসেস অ্যান্ড অল এগুলি দিয়ে। সো
এই জায়গাটা দেখো, at first they stopped at a milliner's shop. The windows of the shop were decorated with ribbons, lace and festoons of artificial flowers. তো আমরা বলতে পারি যে when they stopped, okay, the windows of the milliner's shop were decorated with ribbons, lace and festoons of artificial flowers. কি ছিল জানি, ভুলে তো গেলাম। ribbons, lace, festoons. The windows of the milliners shop were decorated the windows of the milliner's shop were decorated কি কি জানি ছিল, with laces, ribbons and festoons of artificial flowers. Festoons of artificial flowers. ওকে, এটাই, আর তো কিছু বলার নেই এখানে। এরপর কি দেওয়া আছে, হোয়াট ডু ইউ সি ইন আ জুয়েলার্স শপ ইন আ টাউন অর সিটি ইন বাংলাদেশ, which one do you know well? Okay, in a jeweler's shop in a town or city in Bangladesh, we can see different types of ornaments and jewelries like rings, necklaces and other things, right? আমি নিজেও জানি না কি কি আছে। So which one do you know well? এখন আমি যেহেতু ছেলে, আমি এত একটা অর্নামেন্ট পরি না, বাট আমি নর্মালি কি জানি, ঘড়ি জানি আর রিংস জানি আই গেস, আর ব্রেসলেট চিনি। সো আমি ওইটা নিয়ে কোনো একটা কথা বলবো যে ইন আ jewelers shop in a town or city in Bangladesh, we can see different or various types of ornaments and jewelries. Like কি দিতে পারি, rings, necklaces, pendants, etc. Okay, etc. Okay, etc. So which one do you know well? মানে তুমি কোনটা ভালোভাবে চেনো। I know well about rings as I wear regularly one. মানে আমি এখানে কি বলছি যে একটি জুয়েলার্সের শপ, মানে একটি জুয়েলার্সের শপে, যেটা হতে পারে একটি টাউন, বাংলাদেশের কোনো একটা টাউনে, ওটার মধ্যে আমরা কি কি ধরনের জুয়েলারি পেতে পারি, ওটার মধ্যে আমরা ভেরিয়াস টাইপস অফ জুয়েলারি পেতে পারি। আর ওই জুয়েলারিগুলি অ্যাকচুয়ালি কি হবে, ওগুলি নর্মালি হতে পারে হলো রিংস, নেকলেসেস, পেন্ডেন্টস এটসেট্রা, অনেক ধরনের জুয়েলারি হতে পারে। আমার সীমাবদ্ধতা এই জায়গায়। সো আই নো ওয়েল, এরপর বলা হয়েছে কি, হুইচ ওয়ান ডু ইউ নো ওয়েল? আই নো ওয়েল অ্যাবাউট রিংস অ্যাজ আই ওয়্যার রেগুলারলি ওয়ান।
ওকে, আমি এখানে কি বলছি যে আমি ভালোভাবে জানি কিসের ব্যাপারে, রিংসের ব্যাপারে, কারণ আমি একটা রেগুলারলি পড়ি, এটাই। 4 নাম্বার, হাউ ডিড রোজামন্ড অ্যান্ড হার মাদার ডিফার ইন দেয়ার ভিউজ। সো এখানে বলা হচ্ছে যে রোজামন্ড আর তার মায়ের মধ্যে ভিউজের দিক থেকে কীরকম ডিফার করছিল। জিনিসটা হলো রোজামন্ড কিন্তু বলতে চাচ্ছিল বা বলছিল সবসময় যে হাউ ডিড রোজামন্ড অ্যান্ড হার মাদার ডিফার ইন হার ভিউজ। যেমন আমরা যদি একটু স্টোরিটার কথা একটু মনে করি, যে স্টোরিটার মধ্যে বলা হচ্ছিল যে রোজামন্ড যেটাই দেখছিল ওইটাই তার কিনতে ইচ্ছা হচ্ছিল, রাইট। আর তার মা কি বলছিল, যেটা তোমার ব্যবহার করতে হবে বা তোমার ব্যবহারের জন্য প্রয়োজন, আমাদের ওইটাই কেনা উচিত। এখন বিষয়টা হলো কি, রোজামন্ডের ভিউ ছিল যে আমাদের আগে যে জিনিসটা সুন্দর লাগে ওইটা কিনে ফেলা উচিত, তারপর ওই জিনিসটাকে আমি কোনো না কোনো জায়গায় ব্যবহার তো করতেই পারবো। আর রোজামন্ডের মা বলছিল কি, যে আমাদের আগে ব্যবহারটা জানা উচিত, তারপর যদি আমার মনে হয় যে ওটা আমার প্রয়োজন, তারপর আমাদের ওই জিনিসটা কেনা উচিত। সো এইভাবে কি রোজামন্ড আর রোজামন্ডের মায়ের যে ভিউজ আছে, চিন্তাটা আছে, এটা ডিফার করছিল। সো অ্যান্সার যদি আমরা করা শুরু করি, প্রথমত আমরা রোজামন্ডের কথাটা বলি, যে রোজামন্ডস ভিউ ওয়্যার দ্যাট we should buy things that seem pretty, and afterwards we will be able to understand its use case. Understand where to use that. On the other hand, her mother thinks we need to first know some things, use case, and then we need to first know some things, use case, and then buy it if we really need that. ওকে, সো বেসিক্যালি আমরা কি বলছি, আমরা রোজামন্ডের যে ভিউটা ছিল ওই রোজামন্ডের ভিউটাকেও এক্সপ্লেন করছি, অ্যান্ড অন্যভাবে কি এই ওর মায়ের যে ভিউ ছিল ওটাকেও আমরা এক্সপ্লেন করছি। সো ওকে, ওয়েট এক মিনিট, হাউ ডিড, রাইট। ওকে, আমরা কোশ্চেনের যে স্ট্রাকচারটা ওই স্ট্রাকচারটাই মেনটেন করি। রোজামন্ড হ্যাড আ ভিউ, এটা দিয়ে দিই। ওকে, হাউ ডিড রোজামন্ড অ্যান্ড হার মাদার ডিফার ইন হার ভিউজ। সো রোজামন্ড হ্যাড আ ভিউ। ওকে, এটা ফলো করার কারণ হলো কি, যে আমাদের সবসময় করা উচিত কি, যে সেন্টেন্সের স্ট্রাকচার, মানে আমাদের কোশ্চেনের স্ট্রাকচার যেরকম দেওয়া আছে, যে টেন্সে দেওয়া আছে বা যে সেন্টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করা হচ্ছে আমাদের কোশ্চেনে, আমাদের অ্যান্সারের মধ্যে প্রথম দিকটাও আমাদের সেরকমভাবেই অ্যান্সার করা উচিত। তাহলে কি আমাদের অ্যান্সারগুলি
বেশি সামঞ্জস্যপূর্ণ হবে। ওকে, তো রোজামন্ড হ্যাড আ ভিউ দ্যাট উই শুড বাই থিংস দ্যাট সিম pretty and afterwards we will be able to understand where to use that. On the other hand, her mother thinks we need to first know something's use case and then buy it if we really need that. Full stop. Okay, so এটা ডান। আমরা চলে যাই 5 নম্বরে। 5 নম্বরে কি দেওয়া আছে দেখো, what sort of woman is Rosamond's mother, how can you understand it? সো আমরা বলতে পারি যে আমরা পুরো ইটার মধ্যে কি বলে স্টোরিটার মধ্যে দেখেছি যে রোজামন্ডের মাদার কি একটা রিয়েলিস্টিক ওম্যান, রাইট? সে নর্মালি প্র্যাকটিক্যালি যে জিনিসটা প্রয়োজন নেই ওই জিনিসটা সে কিনবে না, আর যে জিনিসটার প্রয়োজন ওইটা সে কিনবে, এরকমই কি সে বোঝানোর চেষ্টা করেছে। আর এর পরবর্তী থেকে হাউ ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে আমরা বলতে পারি যে রোজামন্ডস মাদার is a practical Rosamond's mother is a person with is a person with practical and realistic views. How can you understand it? As we can see in the story, she said we should understand we need to understand the use case of an object before buying that. সো আমরা বলছি রোজামন্ডের মা হলো এমন একটা মানুষ যার কি চিন্তা ভাবনা কাইন্ড অফ রিয়েলিস্টিক অ্যান্ড প্র্যাকটিক্যাল। সো অ্যাজ উই ক্যান সি, আর এটাকে আমি কিভাবে প্রুফ করলাম, অ্যাজ উই ক্যান সি ইন দ্য স্টোরি শি সেড উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ কেস অফ অ্যান অবজেক্ট বিফোর বাইং দ্যাট, মানে আমাদের বোঝা দরকার যে ওটা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো ইভেন বিফোর বাইং দ্যাট। কারণ কি দুনিয়ার মধ্যে সব কিছুই সুন্দর, এখন ওই জিনিসটা যদি আমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলতে না পারে বা আমার জন্য কোনো রকমের মূল্যবান কিছু না আনতে পারে তাহলে ওই জিনিসটা আমার প্রয়োজন নেই, আমার ওটা কিনতে হবে না। এই বিষয়টাই কি রোজামন্ডের মা বলছিল। তো আমরা চলে যাই 6 নম্বরে। 6 নম্বরে কি দেওয়া, ক্যান উই কল রোজামন্ড আ গ্রিডি গার্ল, ওয়াই অ্যান্ড ওয়াই নট? সো এখন বিষয়টা হলো যে আমরা কি রোজামন্ডকে গ্রিডি গার্ল বলতে পারি, মানে লোভী একটি মেয়ে বলতে পারি? এখন বিষয়টা হলো রোজামন্ডকে অনেক ছোট না, সো যেহেতু ও অনেক ছোট, ও প্র্যাকটিক্যালিটি এখনও শিখেনি, ও এখনও রিয়েলিস্টিক ভিউজগুলি নেই। সো ইভেন দো সে হয়তো বা তার মায়ের কাছে বারবার সব দোকানের সামনে গিয়ে জিনিসপত্র চাচ্ছিল, বাট ও লোভী না, ও জাস্ট জিনিসপত্র সুন্দর লেগেছে। এখানে এটাই বলা হচ্ছে যে ক্যান উই কল রোজামন্ড আ গ্রিডি গার্ল? সো রোজামন্ডকে আমরা কোনোভাবেই গ্রিডি গার্ল বলতে পারি না, কাজ ও তো একটা ছোট বাচ্চা, রাইট? সো যদি লেখা শুরু করি অ্যান্সারটা আমরা যে ওয়েট, রোজামন্ড ক্যান উই কল বলা হয়েছে, তো cannot be called a greedy girl as
she still is a little girl and doesn't have practical and realistic of world. For this reason, she kept persuading her mother to buy those pretty ওকে কি লেখা শুধু থিংস দিয়ে দিই ওকে সো আমরা বেসিক্যালি বলছি যে রোজামন্ডকে আমরা একটা লোভী মেয়ে বলতে পারি না। আর কেন রোজামন্ডকে আমি একটা লোভী মেয়ে বলতে পারবো না? কারণ কি তার কাছে এখন পর্যন্ত কি কোনো রকমের ওকে এক মিনিট দাঁড়াও, আমাদের ভোকাবুলারি স্কিলস কবে কাজে লাগবে? পোজেস এটা দে ওকে। সো এখন যেটা আমরা বলছি যে ওকে ডাবল এস হবে এখানে, যে রোজামনকে আমরা একটা লোভী মেয়ে বলতে পারি না। আর রোজামনকে কেন আমরা একটা লোভী মেয়ে বলতে পারবো না? কারণ সে কি একটা ছোট মেয়ে, মানে ওর এখনো বয়স অনেক কম, আর ও কি এখন পর্যন্ত কোনো ধরনের প্র্যাকটিক্যালিটি বা বাস্তবতার যে চিন্তা ভাবনা ওটা এখনো ধারণ করে না সে। সো ফর দ্যাট রিজন উই কান্ট কল হার আ গ্রিডি গার্ল। আর যেহেতু ওই ধরনের কোনো চিন্তা ভাবনা বা বাস্তবতার ভাবনা ওর মধ্যে ছিল না, এই জন্যই কি ও ওর মাকে পারসুয়েড করছিল টু বাই দোজ প্রিটি থিংস, এইটাই। সো আমাদের 6 নাম্বার ডান। আমরা চলে যাই 7 নাম্বারে। 7 নাম্বারে কি দেওয়া আছে দেখো, ওয়াই ডিডন্ট রোজামন্ডস মাদার বাই বাকলস দো দে ওয়ার ভেরি ইউজফুল। রোজামন্ডস দো বাকলস were very useful. Rosamond's mother didn't buy them because she was not or she didn't need them. সো এখানে আমরা কি বলছি, আমাদের এখানে কোশ্চেনে বলা হয়েছিল যদিও বাকলস অনেক বেশি ইউজফুল একটা জিনিস, কেন রোজামন্ডের মা বাকলস কিনলো না? তো আমরা বলছি যদিও বাকলস অনেক ইউজফুল জিনিস, রোজামন্ডের মা বাকলস কিনেনি কারণ রোজামন্ডের মায়ের ওটা দরকার ছিল না, এটাই। অ্যান্ড অ্যাজ শি পোজেস আ রিয়েলিস্টিক ভিউ অর রিয়েলিস্টিক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড, সো ওই কারণে তো অবভিয়াসলি যে জিনিসটা প্রয়োজন সে ওই জিনিসটাই কিনবে, যেটার কোনো প্রয়োজন নেই সে ওই জিনিসটা কিনবে না, এইটাই। সো আমরা চলে যাই 8 নাম্বারে। 8 নাম্বারে কি দেওয়া আছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য এক্সপ্রেশন এনি অফ দেম উইল ডু। সো আমার এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে যখন রোজামন্ডের মা রোজামন্ডকে জিজ্ঞেস করলো যে তুমি কি কিনতে চাও,
তখন রোজামন্ড বললো না যে উইচ আই ডোন্ট নো উইচ এনি অফ দেম উইল ডু। তার মানে কি রোজামন্ড জানতো না ওর কোনটা বেশি পছন্দ, ও জাস্ট বলছিল একটা হলেই হবে। সো ওই বিষয়টা, সো আমরা এখানে বলতে পারি অ্যাজ রোজামন্ড okay wait wasn't sure of what to buy she said that expression. Expression by this we can understand that Rosamond just wanted something that was beautiful and was confused of which one to buy due to so many options. সো আমরা এখানে কি বলছি, আমরা বলছি যে রোজামন্ড শিওর ছিল না কোন জিনিসটা ও কিনতে চায়, এই কারণেই কি ও এই এক্সপ্রেশনটা বলেছিল যে এনি অফ দেম উইল ডু। বাই দিস উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট রোজামন্ড জাস্ট ওয়ান্টেড সামথিং দ্যাট ওয়াজ বিউটিফুল। মানে এটা দ্বারা আমরা বুঝতে পারি যে রোজামন্ড জাস্ট চাচ্ছিল এমন একটা জিনিস যেটা অনেক সুন্দর, অ্যান্ড এটার জন্য কি সে অনেক বেশি কনফিউজড হয়ে গেছিল যে ও কোনটা কিনবে, কারণ ওখানে অনেকগুলি অপশনস ছিল। এইটাই তো 8 নাম্বারটা ডান। আমরা চলে যাই 9 নাম্বারে। হু ইজ দ্য মেন ক্যারেক্টার ইন দ্য স্টোরি দ্য পার্পল জার, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। সো এখানে আমরা যেটা বুঝছি, এখানে পার্পল জার, আমরা যে স্টোরিটা মাত্র পড়লাম ওটার নাম হলো দ্য পার্পল জার, দ্য পার্পল জার পার্ট 1 অ্যাকচুয়ালি। সো দ্য মেন ক্যারেক্টার of the story, the purple jar, is Rosamond. She was a little girl with an eye for সো আমরা এখানে কি বলছি যে আমাদের যে মেন ক্যারেক্টারটা আছে এই স্টোরির, ওটা কি মানে ওকে, আমাদের যে মেন ক্যারেক্টার এই স্টোরির সে হলো কি রোজামন্ড।
রোজামন্ড কি একটি ছোট গার্ল, মানে ছোট একটা মেয়ে, উইথ অ্যান আই ফর বিউটিফুল থিংস। মানে উইথ অ্যান আই ফর বিউটিফুল থিংস বলতে গেলে বোঝায় হলো যে এটা একটা কাইন্ড অফ ফ্রেজের মতো, যে উইথ অ্যান আই ফর বিউটিফুল থিংস দিয়ে আমরা বোঝাই হলো তার পছন্দের জিনিসপত্র কি, সুন্দর জিনিসপত্র। এটাই, এটা তো আমাদের 9 নাম্বারটা শেষ, আমরা 10 নাম্বারে চলে যাই। হুম ডিড রোজামন্ড গো উইথ ফর শপিং অ্যান্ড ওয়্যার। সো এখানের মধ্যে বলা হচ্ছে যে রোজামন্ড কার সাথে শপিংয়ে গিয়েছিল আর কোথায় গিয়েছিল, এটাই কি আমাদের মেন কোশ্চেন। সো আমরা বলতে পারি রোজামন্ড গিয়েছিল শপিং করতে ওর মায়ের সাথে ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। ঠিক আছে, তো রোজামন্ড ওয়েন্ট, ওকে, রোজামন্ড who did Rosamond go with for shopping? So Rosamond went to shopping with her mother in the streets of London. এটা বড় হাতের কিন্তু, ওকে, লন্ডন। ওকে, সো আমরা এখানে বলছি রোজামন্ড গিয়েছিল কোথায়, রোজামন্ড গিয়েছিল হলো শপিংয়ে, কার সাথে, ওর মায়ের সাথে। আর এটা কোন জায়গায় গিয়েছিল, ও গিয়েছিল হলো ওয়েন্ট ফর দি, এখানে ফর ছিল যেহেতু, ওয়েন্ট ফর শপিং উইথ হার মাদার ইন দ্য স্ট্রিটস অফ লন্ডন। ওকে, তাহলে উইথ দিস আমাদের স্টোরি নাম্বার 2ও ডান। তো নেক্সট ক্লাসে আমরা স্টোরি নাম্বার 3 আর স্টোরি নাম্বার 4 বুঝবো। দেখা হবে নেক্সট ক্লাসে, বাই।